আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা সোশ্যাল মিডিয়ায় আমাদের সাথে লাইভে আছেন, পরবর্তীতে আমাদের কথাগুলো শুনবেন, তাদেরকে অনেক ধন্যবাদ। দুঃখিত যে নির্ধারিত টাইমে আসা সম্ভব হয়নি। আমার ফেসবুক পেজ থেকে একটা পোস্ট ছিল যে 8:30টায় বিশেষ করে চলমান কোটা সংস্কার আন্দোলন ও পিনাকি ভট্টাচার্য জনৈক একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তার আমাদের নিয়ে কিছু প্রোপাগান্ডা এবং অপপ্রচার তিনি চালিয়েছেন, সেইটার বিষয়ে কিছু কথা বলব। প্রথমেই বর্তমান যে ছাত্র সমাজের যে ঐতিহাসিক আন্দোলন, এটা 2018 সালে আমরা শুরু করেছিলাম এবং আমাদের নেতৃত্বে সে আন্দোলন চলেছে। সেই আন্দোলনের সাবেক নেতা হিসেবে, সংগঠক হিসেবে এবং এই আন্দোলনের মাধ্যমেই আমাদের পরিচিতি, মানুষের মাঝে আমাদের অবস্থান। কাজেই বর্তমানে যারা আন্দোলন করছেন, যারা কষ্ট করছেন, ঘামে রক্তে রোদে ভিজছেন, রোদে পুড়ছেন, বৃষ্টিতে ভিজছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। কারণ তরুণদেরকে অন্যায়ের প্রতিবাদ করতেই হবে, অধিকার আদায়ে তরুণদেরকে সোচ্চার হতেই হবে। এখন অনেকে নানাভাবে হয়তো নানান কথা বলবে যে এই তরুণরা নিজেদের অধিকার শুধুমাত্র একটা সরকারি চাকরি পাওয়ার জন্য তারা আজকে এইভাবে আন্দোলন করছে, কিন্তু রাষ্ট্রের যে অনেকগুলো অনিয়ম আছে, অসঙ্গতি আছে, মানুষের ভোট নাই, গণতন্ত্র নাই, দেশে ন্যায় বিচার নাই, দেশের টাকা পাচার হয়ে যাচ্ছে, ভবিষ্যৎ অন্ধকার, সেগুলো নিয়ে তরুণরা কথা বলছে না। এখন তরুণরা শুধুমাত্র নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোটার সংস্কারের দাবিতে তারা আন্দোলন করছে। তো সে যেটাই বলুক না কেন, তাদের অনেকের কথার অনেক যৌক্তিকতা আছে, কিন্তু আমার জায়গা থেকে এবং আমাদের জায়গা থেকে আমরা অভিজ্ঞতা থেকে 18 সালে দেখেছি যে ছাত্ররা যেভাবে তাদের একেবারে ন্যায্য হিস্সা বা তাদের একেবারে বলা চলে নগদ পাওনার যেই বিষয়ে যেভাবে তারা প্রতিক্রিয়া দেখাবে, রিয়াক্ট করবে, কিন্তু অন্য ক্ষেত্রে স্বাভাবিকভাবে সেই প্রতিক্রিয়াটা লক্ষ্য করা যায় না। কারণ 60 কিংবা 70-এর দশক কিংবা 80-র দশক পর্যন্ত, মানে এরশাদ বিরোধী আন্দোলন পর্যন্ত বাংলাদেশের ছাত্র রাজনীতি কিংবা ছাত্র আন্দোলনের একটা গতিপথ ছিল, একটা ক্যারেক্টার ছিল। এখন আসলে সেটা অনেকটাই পরিবর্তন হয়েছে, জাতীয় রাজনীতিতেও পরিবর্তন হয়েছে, এটা অস্বীকার করা ওয়ে নাই। তো কাজেই যতই সমস্যা থাকুক, তারপরেও ছাত্ররা তাদের নিজেদের দাবিতে যেভাবে তারা আন্দোলন করছে, ভবিষ্যৎ প্রজন্মকে, শুধু এটা নিজেদের দাবি না, মেধাবী ভবিষ্যৎ প্রজন্মকেও যারা তাদের মেধা এবং প্রতিযোগিতার মাধ্যমে তাদের কর্মের একটা জায়গা তৈরি করার জন্য, যোগ্যতা অনুযায়ী চাকরি নেওয়ার একটা পথ উন্মোচন করার জন্য তারা আন্দোলন করছে, সেটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এবং এই আন্দোলন শুধুমাত্র ছাত্রদের আন্দোলন নয়, ছাত্রদের মা বাবা ভাই বোন তাদেরও এটা আন্দোলন। কারণ এই ছাত্রদের এই দাবির উপরে ভবিষ্যৎ প্রজন্মের যেমন ভবিষ্যৎ নির্ভর করছে, বর্তমানেও মেধাবী তরুণদের ভবিষ্যৎ নির্ভর করছে। কাজে এই তরুণদের সাথে সংশ্লিষ্ট পরিবারগুলো তো অবশ্যই এই দাবির পক্ষে আছে। সেই জায়গা থেকে তারা যেভাবে কঠোর কর্মসূচি চালিয়ে যাচ্ছে, আমি ধন্যবাদ জানাই। এবং ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে 2018 সালে খোলা গ্রুপে অনলাইন গ্রুপে আমরা দেখেছি যে ছাত্রদের যে প্রতিক্রিয়া, তাদের দাবি আদায় এবং কোটা সংস্কারের বিষয়ে তারা পরিষ্কারভাবেই বলছে যে প্রধানমন্ত্রী এই কথা বলে যে কোটার আন্দোলনের কোনো যৌক্তিকতা নাই, কোটার আন্দোলন যারা করছে তারা রাজনৈতিক নেতা হওয়ার জন্য আন্দোলন করছে, এই কথা বলে প্রকারান্তে প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনকে উস্কে দিয়েছেন। বিশেষ করে আমি যদি মনে করি 2018 সালে ছাত্র আন্দোলনের মুখেই তিনি বলেছিলেন যে সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না। আবার বিশেষ করে তার সরকারি শেষ পর্যন্ত দেখা যায় সেই সিদ্ধান্ত মানে নাই, শুধুমাত্র প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে বাতিল করেছিল, তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরিতে আগের মতোই কোটা আছে। এবং এখন আবার আদালত সেই কোটা ফিরিয়ে আনছে, যেখানে আমাদের 2018 সালে আমরা যখন আদালতে একটা রিট করেছিলাম, সেইখানে আদালত বলেছিল যে এটা নির্বাহী বিভাগের সিদ্ধান্ত, নির্বাহী বিভাগের এখতিয়ার, আদালতের এখতিয়ার না। অথচ আমরা দেখলাম আদালত আবার এই কোটা ফিরিয়ে আনছে। এখন অনেকেই বলছে যে আদালতকে সরকার প্রভাবিত করতে পারে কিংবা সরকার মেকানিজম করে এই বিষয়টাকে সামনে নিয়ে আসতে পারে। অনেকগুলো ব্যাখ্যা বিশ্লেষণ আছে, অনেক কথা আমাদের বলা যায় না, কারণ আদালতের বিরুদ্ধে আবার কথা বললে আমাদের আদালত অবমাননার জন্য সেখানে যেতে হয়, জবাবদিহি করতে, অনেকগুলো বিষয় আছে, যেই কারণে অনেক কথা তো আমরা বলতে পারছি না এই মুহূর্তে। কিন্তু যেটাই হোক না কেন, সরকারের নির্বাহী বিভাগ চাইলে কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনের একটা সুষ্ঠু সমাধান করতে পারে।
সেই জন্য ছাত্রদের বিশেষ করে দাবির প্রতি ভ্রুক্ষেপ না করে, কর্ণপাত না করে, সহানুভূতি না দেখিয়ে প্রধানমন্ত্রী আজকে চীন গিয়েছেন এবং আগামী বৃহস্পতিবার সম্ভবত আসবেন, তিনি একটা উস্কানি দিয়ে গেছেন, খোঁচা মেরেছেন ছাত্রদেরকে যে এই ছাত্রদের আন্দোলনের যৌক্তিকতা নাই, তারা নেতা হওয়ার জন্য আন্দোলন করছে। এবং আজকে ওবায়দুল কাদের সাহেব আবার বলেছেন যে আপনার যে 2018 সালে যারা আন্দোলন করেছিল তাদের 31 জন নাকি চাকরি পায়নি। একেবারে অসত্য এবং বোগাস কথাবার্তা। আমার জানা মতে আমরা যারা প্রথম সারির নেতৃত্ব ছিলাম আন্দোলনে, ধরে আমি, আমার পাশে বসা রাশেদ খান কিংবা হাসান আল মামুন, অনেকে আমরা পরীক্ষাই দিইনি, কারণ আমরা যখন দেখেছি যে আসলে সরকার যেভাবে বিরোধী মতের মানুষকে আপনার ইনভেস্টিগেশন কিংবা পুলিশ ভেরিফিকেশনের নামে বিভিন্ন চাকরির জায়গা থেকে বাদ দিয়ে থাকে, আমরা যেহেতু একটা আন্দোলন করেছি, সরকারকে চ্যালেঞ্জ করেছি, বিশেষ করে সেই জায়গা থেকে সরকার হয়তো আমাদের প্রতি পজিটিভ হবে না। এবং তাছাড়া আমরা এটা 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের পরে 19 সালের ডাকসু নির্বাচন এবং পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে জাতীয় রাজনীতিতে সংযুক্ত হওয়ায় একটা দল গঠন করে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করছি, আমাদের আর চাকরিতে যাওয়া হয়নি। কাজে ওবায়দুল কাদেরের এই স্টেটমেন্টটিও মিথ্যা। তো যাই হোক, ছাত্ররা আমি মনে করি এই দাবি আদায় করতে হলে অবশ্যই তাদের কঠোর কর্মসূচি দরকার। সচিবালয় ঘেরাও কর্মসূচি কিংবা গণভবন ঘেরাও কর্মসূচি কিংবা সংসদ ভবন ঘেরাও কর্মসূচি, কারণ এই যে সচিবালয়, সংসদ ভবনে, গণভবনে যারা বসে আছেন তারা ছাত্রদের সঙ্গে, তরুণদের সঙ্গে তামাশা করছেন, মস্করা করছেন, নিজেরা আপনার নিজেদের অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য অযোগ্যদের দিয়ে আগামীতে ব্যর্থ এবং অকার্যকর বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা এই কোটা ব্যবস্থা জিয়ে রাখতে চান। কাজে একটা কঠোর কর্মসূচি ছাড়া ওই আপনার ঢিলাঢালা কর্মসূচি, বিক্ষোভ, আপনার মোমবাতি প্রজ্বলন, রাস্তায় একটু প্রতিবাদ, এগুলো আমরা 18 সালে করেছিলাম এবং আমাদের উপরে দফায় দফায় কিন্তু হামলা হয়েছিল, সেটা আপনারা দেখেছেন। কাজে সেই ক্ষেত্রে এই আন্দোলনকে বিভক্ত করার জন্য সরকার এজেন্সি নানাভাবে চেষ্টা করছে। ইতিমধ্যে আন্দোলনে প্রথম দিকে থাকা কিছু নেতৃত্বকে নিয়ে প্রশ্ন তুলেছে যে তারা নাকি একটি নির্দিষ্ট ছাত্র সংগঠন, ছাত্র শক্তি নামে, সেইখানকার অনেক নেতা, আবার কেউ কি বলেছে তা সে বিএনপি পরিবারের, সে অমুক পরিবারের। তো এখন সেই ক্ষেত্রে আমি মনে করি যে আন্দোলনের আপনার স্বচ্ছতার স্বার্থে কিংবা ছাত্রদের দাবি আদায়ে যদি কারো বিরুদ্ধে স্পেসিফিক কোনো অভিযোগ উঠে, নৈতিক জায়গা থেকে তিনি আপাতত এই কমিটিতে বা দায়িত্বে না থাকতে পারেন, এটাই বেটার সিদ্ধান্ত। সেই ক্ষেত্রে যাদের বিরুদ্ধে এরকম রাজনৈতিক সংশ্লিষ্টতা যদি কোনো অভিযোগ থাকে, তারা স্পেসিফিক ভাবে দূরে থাকবেন। এটা হচ্ছে আন্দোলনের অগ্রজ হিসেবে আপনাদের প্রতি আমাদের প্রশ্ন। এবং হ্যাঁ, শিক্ষার্থীরা, বিভিন্ন দল মতের শিক্ষার্থী যারা আসবে, বাম ডান, আপনার ছাত্র দল শিবির বলেন, ছাত্র লীগ বলেন, যে কেউ ছাত্র এই আন্দোলনে আসুক, তারা যদি বক্তব্য দিতে চায় তাদেরকে কথা বলার সুযোগ করে দিবেন। তারা যদি ব্যানারে দাঁড়াতে চায় ব্যানারে দাঁড়ানোর সুযোগ করে দিবেন, যে ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা পোষণের জন্য। কিন্তু অনেকে আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য নানা ধরনের অপপ্রচার, অপচেষ্টা চালাবে, সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটা ব্যানার ক্রিয়েট হয়েছে, সেই ব্যানার নিয়েও যদি কারো আপত্তি থাকে, দরকার নেই বৈষম্য বিরোধী আপনার ছাত্র আন্দোলনের ব্যানার নাম দেন। কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, কোটা সংস্কার আন্দোলনের পক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়, কোটা সংস্কার আন্দোলনের পক্ষে নরসিংদী জেলা, যে কোনো একটা নাম দিয়ে আপনার ব্যানার ওপেন করা হতে পারে। বা ব্যানার ওপেন, কে কথা বলছে, কে কি করছে, সেটার চেয়ে বড় কথা হচ্ছে আন্দোলনটা রাস্তায় জারি রাখা এবং সকল মত পথের ছাত্রদের এখানে আপনার অংশগ্রহণটা নিশ্চিত করা। সেই লক্ষ্যে আমাদের অনুযায়ী কাজ করবেন। আমরা অগ্রজ হিসেবে তাদের পাশে আছি। জাতীয় নেতৃবৃন্দকেও আমরা পাশে দাঁড়ানোর জন্য ইতিমধ্যেই আমরা আমাদের জায়গা থেকে সমন্বয় যোগাযোগ করেছি। তারাও যেন এই ছাত্রদের দাবির পক্ষে কথা বলেন, টেলিভিশন, টক শো, বিভিন্ন জায়গায় সে বিষয়ে আমরা কথা বলেছি। এবং 18 সালে তো আমাদের একটা নেটওয়ার্ক তৈরি করা আছেই যারা এই আন্দোলনটার পক্ষে ছিলেন, বিশিষ্টজন, সাংবাদিক। তো সেই ক্ষেত্রে আশা করি ছাত্ররা যদি দৃঢ়ভাবে শক্ত অবস্থান নিয়ে আন্দোলনে লেগে থাকতে পারে এবং নিজেরা যদি কোনো বিভ্রান্তি এবং বিভাজনের মধ্যে না পড়ে, তাহলে তারা অবশ্যই আন্দোলনে সফল হবে। সেই ক্ষেত্রে অবশ্যই আন্দোলন দীর্ঘায়িত করা যাবে না, দ্রুত সময়ের মধ্যে কঠোর কর্মসূচি। আজ এই 2 দিন ধরে যে বাংলা ব্লকেডের মতো কর্মসূচি চলছে, রাস্তাঘাটে অবরোধের পাশাপাশি এখন গুরুত্বপূর্ণ আমি মনে করি অফিস আদালত ঘেরাও করে আপনার ছাত্রদের এই আন্দোলনের পক্ষে জনমত জানান দিতে হবে, সেটা ছাত্ররা তাদের মতো করে বিবেচনা করবে। তো এটা হচ্ছে আমার বিশেষ করে আন্দোলন নিয়ে একটু বক্তব্য। আর আন্দোলন নিয়ে বিশেষ করে এই কারণে এই প্রসঙ্গটা টেনেছি যে এই আন্দোলন নিয়েই আমাদের একজন জনৈক, বিশেষ করে দেশের বাইরে থাকেন আপনার পিনাকি ভট্টাচার্য,
তিনি আন্দোলনের বিষয়ে একটা পোস্ট করেছিলেন এবং আমাদের নিয়ে ব্যক্তিগতভাবে আমাদের দল সম্পর্কে অনেক প্রোপাগান্ডা, বাজে মন্তব্য এবং খুবই অনেক কথা যেটা আসলে উচ্চারণ করা যায় না, নগ্ন ভাষায় কথা বলেছেন। তার মতো ওইভাবে আমরা যেহেতু রাজনৈতিক দল করি, আমরা একটা সংগঠনকে রিপ্রেজেন্ট করি, আমরা ন্যাকেট ভাষায় বলতে পারবো না। তো প্রথমে পিনাকি ভট্টাচার্য তিনি যেটি বলেছিলেন যে বাংলা ব্লকের এই নাম নিয়ে আপত্তি করেছিলেন, সম্ভবত তিনি বলতে চেয়েছিলেন এটা কলকাতার শব্দ। হ্যাঁ, কলকাতা মানে তার মানে হচ্ছে কেউ প্রভোগ করেছে, কেউ ছাত্রদেরকে ডিকটেট করেছে, এরকম একটা বিষয় বোঝাতে চেয়েছেন। তো তার এই বিষয়ে আমি বলবো ছাত্রদের ডিবেটেরও দরকার নেই, আমাদেরও দরকার নেই, কারণ একজন ফেসবুকে কি লিখলো এরকম লক্ষ লক্ষ শিক্ষার্থীরা আন্দোলন করছে। সো দু একজন অ্যাক্টিভিস্ট কিংবা দু একজন মানুষ আন্দোলন নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখালো, সেটা আন্দোলনের কাছে খুব বিবেচ্য বিষয় না। তবে আমাদের যেহেতু দল এবং আমাদের সম্পর্কে তিনি অনেকগুলো নেতিবাচক কথা, অনেক ধরনের অশালীন মন্তব্য করেছেন, সেই কারণে আমরা কিছু কথা বলবো। বিশেষ করে আমার সাথে এই 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সাহসী সহযোদ্ধা, আন্দোলনের সময় যিনি বলা চলে আমাদেরকে অনেকভাবে মানসিকভাবে দৃঢ় থাকার জন্য অনেক ক্ষেত্রেই উদ্বুদ্ধ করেছেন, আমার সহযোদ্ধা রাশেদ খান আছে, তিনি একটু কথা বলবেন। এবং আমি মনে করি যে আজকে এই লাইভের সাথে যারা আছেন তারা আমাদের এই বক্তব্যটুকু একটু প্রচারের স্বার্থে শেয়ার করে বা অন্যদের কাছে পৌঁছে দিবেন। কারণ হচ্ছে যে এখন বর্তমানে নির্বাচনের পর বিরোধী দলের বিভিন্ন আপনার নেতৃবৃন্দ, বিভিন্ন দল সংগঠনের সোশ্যাল মিডিয়া সরকার খুব স্ট্রিক্টলি নিয়ন্ত্রণ করতেছে, যেন তাদের পেজ থেকে কোনো কন্টেন্ট খুব স্প্রেড না হয়, রিচ না হয়। বিএনপির পেজ দেখবেন, অন্যান্য দলের পেজ দেখবেন, হ্যাঁ, অন্যান্য দলের নেতাদের বক্তব্য দেখবেন, সেগুলো আগে যেভাবে মিলিয়ন মিলিয়ন রিচ হয়ে যেত মুহূর্তের মধ্যে, এখন এটা সরকার আপনার যে কোনো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছে। সেক্ষেত্রে আজকের এই বক্তব্যটা গুরুত্বপূর্ণ। এই তরুণদের আন্দোলনের পাশাপাশি যে ব্যক্তিটি বিদেশে বসে দেশ থেকে পালিয়ে গিয়ে যে প্রোপাগান্ডা এবং বিভ্রান্তি ছড়াচ্ছেন, তার বিষয়েও একটু জবাব দেওয়াটা দরকার। না হলে সাধারণ মানুষ অনেকে কনফিউজ হবে, অনেকে বিভ্রান্তিতে পড়বে। সেই কারণেই এই কথাগুলো বলা। প্রথমত পিনাকি ভট্টাচার্য, ওনার বিশেষ করে বক্তব্য এবং লেখা সাধারণত আমি গত এক বছর হবে, বিশেষ করে আপনার 10ই ডিসেম্বরের পর বলতে পারেন 2022 সালের 10ই ডিসেম্বর, মানে 23 সালের শুরু থেকে বা 22 সালের শেষ থেকে খুব একটা দেখি না। আগে মাঝে মাঝে ফলো করতাম এবং যখন দেখেছি যে তিনি সরকারের বিরুদ্ধে খুব শক্তভাবে কথা বলছেন, বিভিন্ন ভিডিও বানাচ্ছেন, যদিও তিনি আগে বামপন্থী রাজনীতি করতেন, গণজাগরণ মঞ্চের সংগঠক ছিলেন, ভারতীয় রয়ের একেবারে স্বীকৃত এদেশের এজেন্ট ছিলেন, সকলের কাছেই পরিচিত, জামাত নেতাদের ফাঁসির দাবিতে এই দেশে এন্টি আপনার বলা চলে ইসলামী মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ডে তারা গ্যাং হিসেবে কাজ করেছেন, সেই সুবাদে জানতাম। কিন্তু হঠাৎ করে যখন দেখলাম সোশ্যাল মিডিয়াতে তিনি আপনার বেশ সরকার বিরোধী কিছু ভিডিও বানাচ্ছেন, কথা বলছেন, তো আমাদের কাছে মনে হচ্ছে মানুষের একটা সময় পরে পরিবর্তন হতে পারে। তো সে হয়তো আগে একটা লাইনে থাকলে এখন হয়তো লাইন পরিবর্তন করছে, বা তার এখন যখন তিনিও দেশে থাকতে পারছেন না, তখন তিনি বুঝছেন যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যেভাবে অন্যদেরকে প্রয়োজনে টিস্যুর মতো ব্যবহার করে এবং প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে, তো এখন তার বিরুদ্ধে তারা লেগেছে, যে কারণ এখন সরকারকে ঘায়েল করতে হবে। ওকে, সেটা আমাদের পক্ষে কাজ করতেছে, কারণ আমরা এই ফাঁসিবাদের অবসান চাই, এই দুর্নীতি, লুটপাট, স্বৈরতন্ত্র এবং ভারতীয় আধিপত্য আগ্রাসনের অবসান চাই। সেই জায়গা থেকে আমরা মনে করেছি কি আমাদের রাজপথের বা এই পথযাত্রী, যেই কারণে আমার এই ফেসবুক পেজ এমডি নুরুল হক এই সমস্ত পেজ থেকেও দেখেছেন, আমরাও কিন্তু তার বক্তব্য অনেক আমি প্রমোট করেছি আমার পেজ থেকে, কারণ আমরা তো 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের পর থেকে সোশ্যাল মিডিয়াতে তো আমাদের তরুণদের সাথে সংশ্লিষ্টতা থাকায় বড় একটা প্রভাব ছিল। নিরাপদ সড়ক কোটা সংস্কার আন্দোলন গড়ে উঠেছে, অন্যতম তার সেন্টার ছিল এই সোশ্যাল প্ল্যাটফর্ম। সেই জায়গা থেকে অনেকভাবে প্রমোট করেছি। তিনিও কখনো কখনো আমাদের নিয়ে পোস্ট দিয়েছেন, কথা বলেছেন। তো হঠাৎ করে তিনি আমাদের বিরুদ্ধে কিছু কথা বলছেন এবং বিশেষ করে গত পরশুদিন বোধহয় 38 মিনিটের একটি ভিডিও বানিয়েছেন। একেবারে মানে একটা উদ্দেশ্য প্রণোদিত প্রোপাগান্ডা এবং অপপ্রচারের অংশ হিসেবে তিনি এই ভিডিওটি করেছেন, কারণ সেই ভিডিওতে তিনি কোনো নতুন কথা কিংবা তথ্য দেন নাই। তিনি অতীতের বিভিন্ন ভিডিও কাট করে কিংবা ছাত্রলীগ এবং সিআরআই যেটা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল সেই সমস্ত অংশ এগুলো যুক্ত করে তিনি কিছু কথা বলেছেন, রংচং মাখিয়ে যেন মানুষকে কিছুটা বিভ্রান্ত করতে পারেন। তো তার এই ভিডিওতে মোটা দাগে কয়েকটি কোশ্চেন তিনি
ছুড়ে দিয়েছেন এবং মানুষকে কিছুটা বিভ্রান্ত করতে চেষ্টা করেছেন। তিনি ক্যাপশন দিয়েছেন যে ভিপি নূরদের এই কি ধান্দার দোকান বন্ধ হওয়া দরকার, এরকম একটা কথা। এখন প্রথম হচ্ছে যে গণ অধিকার পরিষদ একটা রাজনৈতিক দল, বাংলাদেশের বিশেষ করে এই স্বাধীনতার 5 দশকে এইভাবে বাংলাদেশে মানে প্রথাগত রাজনীতির বাইরে একেবারেই আনকোনা কিছু মানুষ তরুণদের উদ্যোগে বাংলাদেশে এইভাবে কোনো রাজনৈতিক দল গঠন নেই। জাসদের কথা যদি বলেও থাকেন, স্বাধীনতার পরপর জাসদের যে আপনার বলা চলে মুক্তিযুদ্ধের আপনার অংশগ্রহণ এবং তাদের সামাজিক রাজনৈতিক আন্তর্জাতিক যে গ্রহণযোগ্যতা, এবং সেই সময়ে জাসদ বলা চলে আপনার ছাত্রলীগের থেকেই বের হয়ে এসেছেন বা ছাত্রলীগ করেছেন, তাদের যে একটা রাজনৈতিক লিগ্যাসি ছিল। কিন্তু আমরা এই গণ অধিকার পরিষদ যারা করি তাদের অনেকেই আগে একেবারেই কোনো রাজনীতির সাথে যুক্ত ছিলাম না। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, 2019 নিরাপদ সড়ক আন্দোলন এবং ডাকসুতে জয়লাভ করার পর আমরা যখন দেখেছি যে বিরোধী রাজনীতি কার্যত দেশে কোন ঠাসা, বিরোধী দলের মানুষ মত প্রকাশ করতে পারছে না, কথা বলতে পারছে না। আমরা ছাত্র হিসেবে বিশ্ববিদ্যালয় থেকে যেহেতু একটা দুটো জনপ্রিয় আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, তরুণদের সমর্থন ছিল, সেই কারণে সরকার হয়তো সবসময় আমাদেরকে বাধাগ্রস্ত করে নেই। আমরা কিছুটা প্রতিক্রিয়া প্রতিবাদের মধ্যে দিয়ে আমরা আমাদের কার্যক্রম চালিয়েছি এবং শেষ পর্যন্ত 2021 সালে একটা রাজনৈতিক দল গঠন করেছি। বর্তমান নির্বাচনের আগের প্রেক্ষাপটের বাদে বর্তমানে গণ অধিকার পরিষদের যে কার্যালয়টি আমরা আলরাজি কমপ্লেক্সে ব্যবহার করি তার ভাড়া 90,000 টাকা। আমাদের অফিসের একজন স্টাফ আছেন, তার বেতন হয় আপনার তার বেতন 15,000 টাকা, অন্যান্য বোনাস টোনাস আছে, আমাদের ইউটিলিটি বিল সহ প্রায় 1.5 লাখ টাকার মতো আসে, একেবারে অফিসের কস্ট ইউটিলিটি বিল সহ। তারপর হচ্ছে আমাদের ধরেন যদি প্রোগ্রাম থাকে গণ অধিকারের, সেখানে আমাদের একটা খরচ থাকে। তারপরে আমাদের ছাত্র অধিকার এই সময় আপনারা জানেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে নিয়মিত ছাত্রদের এবং ছাত্র সমাজের কাছে একটা গ্রহণযোগ্য সংগঠন। এই মুহূর্তে গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং শিক্ষার্থী তথা দেশের মানুষের যে সেন্টিমেন্ট, ছাত্রদের প্রতি যে প্রত্যাশা, অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকা, প্রতিবাদ করা, সেই কার্যক্রমগুলো ছাত্র অধিকার পরিষদ করে থাকে। সেই ছাত্র অধিকার পরিষদের আমাদের অনেক ছাত্ররা ছাত্র অধিকার পরিষদ করার ফলে তারা ক্যাম্পাসে মানে হলে থাকতে পারে না, সেই কারণে তাদের পেছনে আমরা কিছু বাসা ভাড়া তাদেরকে দিয়ে থাকি এবং ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রমে কিছু খরচ আমরা সাপোর্ট দিয়ে থাকি। সেক্ষেত্রে একেবারে দলের মিনিমাম খরচটা আমাদের মিনিমাম 2 থেকে 2.5 লাখ টাকা মিনিমাম খরচ। আর এমন হয়েছে আমরা ধরেন গত বছর সরকার বিরোধী আন্দোলন করেছে সব রাজনৈতিক দল, আমরাও বড় বড় কয়েকটি সমাবেশ করেছিলাম আমাদের জামান টাওয়ারের সামনে। আমাদের যারা অর্থ কমিটির দায়িত্বে ছিলেন দলের নেতা তারা জানেন সেই সমস্ত সমাবেশে আমরা 8 থেকে 10 লাখ টাকা পর্যন্ত খরচ করেছি, অর্থাৎ একটা সমাবেশেও আমরা 8 থেকে 10 লাখ টাকা খরচ করেছি। আর এখন গণ অধিকার পরিষদের এখন ন্যূনতম মাসে একেবারে মিনিমাম আপনার 2 থেকে 2.5 লাখ টাকা মিনিমাম খরচ। সো একটা দল চালাতে, সংগঠন চালাতে অবশ্যই অর্থের প্রয়োজন আছে। এই যে সিম্পল 28শে অক্টোবরের পর থেকে জানুয়ারি পর্যন্ত আপনার নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি প্রায় 3 মাসে গণ অধিকার পরিষদের 22 লক্ষ টাকা খরচ হয়েছে 3 মাসে। তাহলে ধরেন 7.5 লাখের মতো গণ অধিকার পরিষদের খরচ হয়েছে। তারপরেও আমাদের যে নেতাকর্মীরা আহত হয়েছিল, প্রায় 1.5 শতাধিক নেতাকর্মী আহত হয়েছিল, তার মধ্যে 7-8 জন গুরুতর আহত হয়েছিল। বুকে গুলিবিদ্ধ হয়েছে, আপনার পেটে গুলিবিদ্ধ হয়েছিল হবিগঞ্জের যুব নেতা সাইমন, শ্রমিক নেতা আব্দুর রহমান, আমাদের একজন শ্রমিক নেতা রুবেল, তার আপনার চোখ চলে গিয়েছে, যদিও সেই বিষয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও খোঁজ খবর নিয়েছেন, আমরা তাকে ধন্যবাদ জানাই। সো এইভাবে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছিল, আমাদের বেশ কিছু নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিল। তাদের চিকিৎসাটা আমরা পরিপূর্ণ টাকা দিতে পারিনি, সহযোগিতা করতে পারিনি, কারণ দলের সে ধরনের ফাইন্যান্সিয়াল অবস্থা ছিল না। আমরা কারাগারে যারা গিয়েছেন, জেলে গিয়েছেন, তাদের সবাইকে আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে তাদের ব্যক্তিগত কিছু টাকা খরচ হয়েছে, তো তারপরেও দলের খরচ হয়েছে সামগ্রিকভাবে গত 3 মাসে প্রায় 22 লক্ষ টাকা। এখন এই টাকাটা গণ অধিকার পরিষদ কোথায় পায়, কে দেয়? গণ অধিকার পরিষদকে স্বাভাবিকভাবেই গণ অধিকার পরিষদের যারা সমর্থক, শুভাকাঙ্ক্ষী, নেতা কর্মী তারাই দেয়। গণ অধিকার পরিষদের নেতৃত্ব পর্যায়ের যারা আছেন তারা বড় একটা অংশ মোটামুটি তরুণ, তাদের চাইলেই তারা দলকে ফাইন্যান্সিয়ালি ডোনেট করতে পারেন না, এটা ঠিক। কিন্তু আমাদের সাথে আবার যারা মধ্যম বয়সী বা সিনিয়র বয়োজ্যেষ্ঠ যারা আছেন
তারা আবার আপনার দলীয় কার্যক্রমে আলহামদুলিল্লাহ বেশ বড় ধরনের সবসময় সহযোগিতা করে থাকেন। তো মোটা দাগে গণ অধিকার পরিষদ কিন্তু ওই অন্যান্য দল 60-70-এর দশকে যেভাবে চাঁদা তুলে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা এনে দল চালাতো, রাজনীতি করতো, গণ অধিকার পরিষদের নতুন দল হিসেবে সেটা করার কিন্তু সুযোগ নেই। কারণ গণ অধিকার পরিষদ এখনই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতো এখনই কোনো দল হয়ে ওঠেনি। এখনো বাংলাদেশের দুটো বৃহৎ দল আওয়ামী লীগ এবং বিএনপি, তার বাইরে সাংগঠনিকভাবে আমি মনে করি যে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন, এই দুটো দল আওয়ামী লীগ বিএনপির পরে জামাত ইসলামী চরমোনায় সাংগঠনিকভাবে শক্তিশালী। তারপরে সংসদে জাতীয় পার্টি বিরোধী দল থাকলেও তাদের সেই ধরনের সাংগঠনিক সক্ষমতা নেই। সেই ক্ষেত্রে এইটুকু আমরা বলতে পারি খুব অহংকারের সাথে, গর্বের সাথে, যে সাংগঠনিক সক্ষমতার দিক থেকে সেই বিবেচনায় অন্তত গণ অধিকার পরিষদ 5 নম্বর দল। আর জনপ্রিয়তা, জনসমর্থনের দিক থেকে কত বড় দল সেটা মানুষ বিবেচনা করবে। অবশ্যই আমরা তো 1 নম্বর দল হতেই রাজনীতি করছি। আমরা তো কারো নাট বল্টু কিংবা পিনাকি ভট্টাচার্য যে ভাষা অনেকের কথা বলে থাকেন লেসপেন্সার হওয়ার জন্য রাজনীতি করছি না। আমরা এই দেশকে তরুণদের চিন্তার আলোকে পরিবর্তন করতে চাই। এই দেশের হানাহানি, মারামারি এবং এই যে আপনার রাজনীতির নামে যে অপরাজনীতি, সন্ত্রাস, সহিংসতার রাজনীতি দীর্ঘ আমি বলা চলে আমরা যে 5 দশক ধরে দেখে আসছি, যখন যেই দল ক্ষমতায় যায় তারা এই রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করার, রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করার এবং সরকারি দল বিরোধী দল একেবারে সাপে নেউলে সম্পর্ক কিংবা একেবারেই মুখোমুখি একটা বৈপরীত্য অবস্থানের থেকে যে রাজনীতিটা, একটা অসহিষ্ণু রাজনীতি এই সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, এখন ভাই ভাই ভিন্ন রাজনীতি করার কারণে হত্যা করছে, বাবা ছেলে ভিন্ন রাজনীতি করার কারণে হত্যা করছে, এই ধরনের ঘটনা ঘটছে। ভোট একজন নাগরিকের নাগরিক অধিকার, সেই ভোট একজন দিতে যাচ্ছে, আরেকজন ভোট দিতে দিচ্ছে না, তাকে হত্যা করছে, পিছিয়ে তার মাথায় বাড়ি দিচ্ছে, তাকে কোপ দিচ্ছে। এই ধরনের অসহিষ্ণু পরিবেশের আমাদের গণ অধিকার পরিষদের আপনার গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার এবং জাতীয় স্বার্থ, 4টি মূল নীতিকে রেখে আমরা একটা গণতান্ত্রিক, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, কল্যাণমুখী, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের আপনার লক্ষ্যে আমরা গণ অধিকার পরিষদ 2026 সালে প্রতিষ্ঠিত করি। সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমরা নতুন দল হিসেবে 2021 সালের 26 অক্টোবর নতুন দল হিসেবে আমাদের যারা ভালোবাসে, সমর্থন করে, তাদের সহযোগিতা নিয়েই আমরা আমাদের এ পর্যন্ত কার্যক্রমগুলো চালিয়ে আসছি। সো গণ অধিকার পরিষদের কেউ বা গণ অধিকার পরিষদ যে কোনো ধান্দা করে, এই ধরনের নেগেটিভ কথা পিনাকি ভট্টাচার্য বলেছেন শুধুমাত্র মানুষকে কনফিউজ করার জন্য বা একটা মানে বিভ্রান্তি তৈরি করতে। গণ অধিকার পরিষদ পিনাকি ভট্টাচার্যের কাছে কোনো সময় কারো কাছে সহযোগিতা চেয়েছে? এইখানে যারা আপনারা সোশ্যাল মিডিয়াতে লাইভ দেখছেন, ছাত্র লীগের বন্ধুরা কিংবা আওয়ামী লীগের অন্যান্য রাজনৈতিক দলের আমাদের যারা প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ মনে করে, তারা তো আমাদের সমালোচনা করবে, আমাদের বিরোধিতা করবে। তারা এখন গণ অধিকার পরিষদ যেহেতু অনেকে একটু দাবানোর চেষ্টা করছে, ডাউন করার চেষ্টা করছে, কাজে অনেকে এখন সুযোগ পেয়ে গণ অধিকার পরিষদ নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করবেন। কিন্তু আপনারা যাদের কাছে কেউ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সহযোগিতা চেয়েছি, তারা দয়া করে এখানে একটু কমেন্টে জানাবেন, কয়েকজন মানুষ এখানে তথ্য প্রমাণ সহকারে কমেন্টে জানাবেন। আমরা একমাত্র আমাদের শুভাকাঙ্ক্ষীদের, ইভেন কিছু কিছু ক্ষেত্রে আমরা ওপেনলি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে, ধরেন আমরা যখন দল গঠন করি নাই, আমরা প্রথম জামান টাওয়ারের 14 তলা একটা অফিস নিয়েছিলাম, সেই সময় আমরা ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ আমরা অফিস নেওয়ার জন্য একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিলাম। সেই সময় আমাদের 14 লাখ টাকার মতো আমাদের শুভাকাঙ্ক্ষীরা দিয়েছিল। তারপরে আমরা একবার সিলেটের বন্যায় আমরা বন্যার্থদের জন্য সহযোগিতার একটা আহ্বানের জন্য আমাদের শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে আমরা একটা প্রেস রিলিজ দিয়েছিলাম। একটা রাজনৈতিক দল যেভাবে চলে আমরা সেইভাবে আমাদের শুভাকাঙ্ক্ষী নেতা কর্মী সমর্থকদের সহযোগিতায় চলার চেষ্টা করছি। পিনাকি ভট্টাচার্য আরো একটা কথা বলেছেন, এটা রিলেট করার জন্য বা বিভ্রান্তিটা মানুষের মগজে ভালো করে ঢুকানোর জন্য কোটা সংস্কার আন্দোলনের রেফারেন্স দিয়ে, যে সেই সময় তার বন্ধুরা কোন সংগঠন থেকে আমাদেরকে নাকি একটা ফান্ডের ব্যবস্থা করেছিল। এইটা ভুল কথা, তার বন্ধুরা না, আমরা সে সময় হামলার শিকার হয়েছি। আমরা সে সময় বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরিকুল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এপিএম সোহেল এবং ডাকসুতে 2019 সালের 22শে ডিসেম্বর যে নারকীয় তাণ্ডব চালানো ছিল, সেই সময় স্বাভাবিকভাবে আমরা যখন হসপিটালে ছিলাম, আমরা যখন হামলার শিকার হয়েছি, আমাদের শুভাকাঙ্ক্ষী সমর্থক বা যারা চেয়েছে যে তরুণদের পাশে দাঁড়াতে, অনেকে সহযোগিতা করেছেন। সেটা কে কত করেছেন সেটা সেই সময় যারা দায়িত্বে ছিলেন, বিশেষ করে আমাদের ছাত্র আন্দোলন থেকেই অর্থনৈতিক
বিষয়টা দেখার জন্য, চিকিৎসা দেখার জন্য, মামলা পরিচালনার জন্য মোটামুটি কিছু স্পেসিফিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ছিলেন, তারাই সেগুলো ডিল করেছেন। সেখানে ব্যক্তিগতভাবে রাশেদ খান কিংবা ভিপি নূর আসলে এগুলো কখনোই ডিল করে নাই। আর তার এই অভিযোগ যে তিনি বলেছেন সেটাও আসলে সত্যতা বা ভিত্তি আছে বলে আমার জানা নেই। তো এই ফাইন্যান্সিয়াল যে বিষয়টি তিনি বলেছেন সেই বিষয়ে আমাদের একটা জবাব গিয়েছে। আর পাশাপাশি তিনি আরেকটি অভিযোগ বা তার এই ভিডিওতে কানেক্ট করে তিনি দেখানোর চেষ্টা করেছিলেন যে মেহেদী সাফাদির সাথে যে আমার মিটিং বিষয়ে, এই বিষয় নিয়ে বলা চলে বোধহয় গত আপনার বিশেষ করে আপনার 2000 আমি যখন দেশে ফিরি আপনার 2022-23 শুরুর দিকে থেকে শুরু করে 23-এর মাঝামাঝি পর্যন্ত, বিশেষ করে দলের আমাদের যখন রেজা কিবরিয়া সাহেবকে আমাদের অপসারণ করা হয় তখনও এই বিষয়টা সামনে এসেছিল। মোটামুটি অসংখ্যবার মিডিয়াতে, গণমাধ্যমে এই বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে তার এরকম যে তারা যে বিষয়টি অভিযোগ তুলছে যে কোনো গোয়েন্দা সংস্থা, মোসাদের মতো গোয়েন্দা সংস্থার সাথে আমাদের মিটিং হওয়ার কথা না, কারণ আমরা বাংলাদেশে ওই রকমের প্রভাবশালী দল হয়ে উঠি না। এবং আমরা অকপটে স্বীকার করছি যে বিএনপি, আওয়ামী লীগ কিংবা জামাত কিংবা চরমোনাই এরকম সুসংগঠিত বৃহৎ শক্তিগুলো রাজনৈতিক দলের মতো তো আমরা ওইভাবে এত শক্তিশালী হয়ে উঠি নাই যে আমাদেরকে আসলে বিদেশি গোয়েন্দা সংস্থাও আমাদের সাথে যোগাযোগ করবে। আর আমাদের বিশেষ করে দলের যদি আপনারা লিডারশিপও দেখেন, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতো এখনই দল উপযুক্ত হয় নাই যে বিদেশি গোয়েন্দা সংস্থা তাকে ক্ষমতায় নেওয়ার জন্য তাদের সাথে দিন দরবার করবে। এখন পর্যন্ত দেখা যায় কেন্দ্রীয় পর্যায় থেকেও অনেকের নির্বাচন করার মতো ট্যাক্স ফাইলও তৈরি হয় নাই, অনেকের আবার বয়সও হয় নাই। তো কাজে এই অভিযোগটি একেবারেই আমাদেরকে বিতর্কিত করার জন্য, আমাদেরকে হেয় করার জন্য এবং আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য। এবং সেইখানে সেই সময় ছাত্রলীগের পক্ষ থেকে এবং আওয়ামী লীগের যে বিশেষ করে আপনার বুদ্ধিজীবী বা গুজব প্রপাগান্ডা ছড়ানোর যে একটা সংগঠন সিআরআই থেকে সেই সময় বিভিন্ন ভিডিও বানিয়ে আপনার টেলিভিশন চ্যানেলগুলোতে দেওয়া হয়েছিল প্রচার করার জন্য, অডিও বানিয়ে ফেসবুকে প্রচার করেছিল, যে কারণে তাদের প্রায় বোধহয় 22টা না কয়টা পেজ আপনার ফেসবুক আপনার বন্ধ করে দিয়েছে, যে তারা এটা ব্যবহার করে বিরোধীদের নামে, বিভিন্ন মানুষের নামে মানহানিকর তথ্য ছড়ায়, গুজব ছড়ায়। সেই তারা তখন এগুলো ছড়িয়েছে। এবং পিনাকি ভট্টাচার্যের মতো লোক আমি যতদূর দেখেছি তিনি যে কথা বলেন মোটামুটি পড়াশোনা করেন, কিছুটা লার্নেড অবশ্যই বলা যায়। কারণ কিন্তু একটা কথা অবশ্যই যে দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। যদি এই ধরনের মানে মানুষ বিদ্বান হলেও তাদের কাছ থেকে দেশ জাতি উপকৃত হবে এটা আশা করাটা ভুল। তো সেই জায়গাতে তিনি পড়াশোনা করেন, তথ্য দিয়ে, ফিগার দিয়ে, গ্রাফিক্স দিয়ে একটা বিষয়কে উপস্থাপন করেন। আমরা এটা প্র্যাকটিস করি না, কারণ ইউটিউবিং থেকে আয় ইনকাম আমাদের লক্ষ্য বা আমাদের পেশা না, যে এটাকে মানুষকে চটকদার মশলা মাখিয়ে, রং মাখিয়ে উপস্থাপন করতে হবে যেন মানুষ ক্লিক করে, ক্লিক বিট, মানে তারা যেন একটু দেখে একটু দেখার একটা আগ্রহ জাগে, সেটা আমাদের ইচ্ছা নেই। সেই সিআরআই এর এডিট করা, তৈরি করা ছবি, অডিও, ভিডিও তিনি সেই পুরানো কন্টেন্ট আবার প্রচার করেছেন। তারপরে তিনি আর একটা ভিডিও যুক্ত করেছিলেন, আমি 2019 সালে বিপিওর পরে গণভবনে যাওয়ার ভিডিওটি। সেই বিষয়েও আমরা অনেক কথা বলেছি। বিশেষ করে যেটা আমরা বলেছি 2018 সালে আমরা যখন ছাত্র আন্দোলন করি, হ্যাঁ আমরা বঙ্গবন্ধুর ছবি নিয়ে আমরা আন্দোলন করেছি, ছাত্রদের এই আপনার মিছিলের বিভিন্ন ব্যানারে, ফেস্টুনে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই স্লোগান দিয়েছে। কারণ আমরা তো রাজনৈতিক দাবি নিয়ে তখন রাস্তা আসি নাই, আমরা সরকার পতনের দাবিতে আমরা রাস্তা আসি নাই। আমরা সাধারণ ছাত্রদের একটা যৌক্তিক দাবি ছিল, যে দাবিটা বলা চলে সরকারের কাছে এবং সরকারের সাথে নেগোসিয়েট করে সরকারকে চাপ তৈরি করেই দাবিটা আদায় করতে হবে। সেই কারণেই আমরা এমন কোনো স্লোগান কিংবা এমন প্রেক্ষাপট তৈরি করতে চাই নাই যে যাতে সরকার এবং আন্দোলনকারী বা ছাত্ররা মুখোমুখি হয়। আমরা 300 এমপিকে চিঠি লিখেছিলাম, আমরা বিভিন্ন পত্রিকার সম্পাদক, সিনিয়র সাংবাদিকদের কাছে আমাদের দাবির পক্ষে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম কথা বলার জন্য এবং এই ছাত্রদের ন্যায্যতার পক্ষে দাঁড়ানোর জন্য। বিভিন্ন বুদ্ধিজীবী, আকবর আলী খানের মতো লোক, আসিফ নজরুল স্যার, অনেককে আমরা অনুরোধ করেছি যে ছাত্রদের পক্ষে একটু কথা বলার জন্য। এইভাবে আমরা একটা জনমত গঠন করার চেষ্টা করেছি। সো সেটা আমার তখন কোনো রাজনৈতিক অবস্থান ছিল না ওই অর্থে যে সেটাকে দিয়ে আমার রাজনীতিকে ব্যাখ্যা করবে যে তারা এটা করতে পারে না। 2019 সালের ডাকসু নির্বাচনের পরে আপনারা দেখেছেন যে নির্বাচনের যেদিন রাতে ফলাফল ঘোষণা করে 11ই মার্চ, 12ই মার্চ দুপুরবেলা আমরা টিএসসিতে, সেদিনই আমাদের ছাত্রলীগ ধাওয়া করে।
ছাত্রলীগের পরাজিত ভিপি ক্যান্ডিডেট রেজানুল হক চৌধুরী শোভনের অনুসারীরা ভিপি নূরকে কারচুপি করে জিতে দেওয়া হয়েছে, এই সমস্ত স্লোগান বলে ভিপি নূরকে মানি না, জামাত শিবিরের মানে না, এগুলো বলে স্লোগান দিয়ে এক প্রকার আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেয়নি। যাই হোক, একটা পরিস্থিতির মধ্যে শেষ পর্যন্ত যখন আমাদের কাছে বিশেষ করে আপনার আহ্বান আসে যে প্রধানমন্ত্রী ডেকেছেন, আপনারা জানেন সেই সময় সদ্য 2018 সালের 30 ডিসেম্বর জাতীয় নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচন বিএনপি এবং বিশেষ করে ঐক্যফ্রন্ট বা বিরোধীরা নৈতিকভাবে বলছে যে এই নির্বাচন অনিয়ম হয়েছে, কারচুপি হয়েছে, সেই কারণে তারা সমর্থন করেন এবং আমি মনে করি সেটি যথার্থই ছিল। সেই নির্বাচন যে আগের রাতে হয়েছে সেটা অনেকগুলো প্রমাণ আমাদের সকলের সামনে আছে। তারপরেও কিন্তু সেই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে যে 5 জন এবং গণফোরাম থেকে যে 2 জন সংসদ সদস্য, মোট 7 জন এমপি হয়েছে, তারা কিন্তু শপথ নিয়েছে, তারা কিন্তু পার্লামেন্ট পদ ছেড়ে দেয়নি। তখন আমরা চিন্তা করেছি তাহলে আমি ডাকসুর ভিপি, যদিও তখন এই অনেকেই আমাকে বলছিল, আমাদেরকে পরামর্শ দিয়েছিল ভিপি পদে আপনার দায়িত্ব না নেওয়ার জন্য। তখন আমরা চিন্তা করছি যে একটা জাতীয় নির্বাচন হয়ে গেছে, সেটাই আমরা বিরোধী দল বা ঠেকাতে পারিনি, ব্যর্থ হয়েছি। এমনকি সেই নির্বাচনকে না মেনেও বিরোধীদের প্রতিনিধি হিসেবে 7 জন সংসদে যাচ্ছে, তো আমি ভিপি পদ প্রত্যাখ্যান করে আমি কি করব? স্বাভাবিকভাবে 2 দিন পত্রপত্রিকায় লেখা হবে, তারপরে আর কিছুই না। বরঞ্চ আমি যদি দায়িত্বে থেকে ছাত্রদের অধিকার আদায়ে কিছুটা কাজ করতে পারি, ছাত্রদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বৈশিষ্ট্য, অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিবাদী চেতনা ছাত্রদের মাঝে জাগ্রত করা, সেটা জাগাতে পারি, সেটা ছাত্রদের জন্য কিছুটা কাজ হবে, কাজে দেবে। এবং আমি তারই অংশ হিসেবে ফ্রেশ নির্বাচন চেয়েছি এবং এই ডাকসু নির্বাচনেও আমি অনিয়মের কথা বলে পুনরায় নির্বাচন চেয়েছি এবং বলছি নির্বাচন না হওয়া পর্যন্ত আমি দায়িত্ব পালন করব। একই সাথে আমার সময় ছাত্রদল সহ অন্যান্য ছাত্র সংগঠনের সাথে যোগাযোগ করে ক্যাম্পাসে একটা সহাবস্থান তৈরি করা, ছাত্র দলের জন্য একটা স্পেস তৈরি করা, একটা বৃহৎ ছাত্র সংগঠন আমি চেষ্টা করেছি। ইভেন বিভিন্ন ইস্যুতে কথা বলেও ছাত্রদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সেটা করতে গিয়েও মার্চে নির্বাচন হলে এপ্রিলে আপনার একজন শিক্ষার্থীর SM হলে তাকে হামলা করেছিল, তার পক্ষে দাঁড়াতে গিয়ে আমরা হামলার শিকার হয়েছিলাম, রাশেদ খান সহ আমরা হলে অবরুদ্ধ হয়েছিলাম। এইভাবে আমরা তখন বেশ কয়েকবার আমরা ইউনিভার্সিটির হলে খাবারের মানের পরীক্ষা করতে গিয়ে ছাত্রদের অসুবিধা দেখতে গিয়ে হল থেকে আমাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, কিল ঘুষি দিয়েছে। সব বিষয়ে আমরা প্রেস মিডিয়াতেও আসিনি, কারণ এটা ঠিক যে আমি ভিপি হয়েছি, কিন্তু ছাত্রলীগের এই রক্তচক্ষুকে উপেক্ষা করে যারা আমাকে ভোট দিয়েছে তারা তো আমার পক্ষে সবসময় মিছিল মিটিং করতে পারে না, আমার সাথে থাকতে পারে না। যেই কারণে আমি চেষ্টা করেছি অনেক বিষয় এড়িয়ে যতটুকু শিক্ষার্থীদের জন্য কাজ করতে। এমনকি ডাকসুতে আমি যখন উঠতাম ছাত্রলীগের ছেলেরা ধাক্কা দিত, স্লেজিং করতো, গালিগালাজ করতো অনেক ক্ষেত্রে। এখন আমি যদি ওই তারা গালি দিচ্ছে ওই একজনের তার কাউন্টার দিতে, যে একজন ধাক্কা দিচ্ছে ওর সাথে ধাক্কাধাক্কি করতে যেতাম, তাহলে তো ওইখানে ডেইলি আমার মারামারি করা লাগতো। সো আমি ওগুলো না শুনেও শুনেও না শোনার ভান করে আমি আমার কাজ চালিয়ে গেছি। এবং আপনারা দেখেছেন যে 2019 সালে ডাকসুর বিজ্ঞাপন পরে 25শে মে আমরা ইফতার প্রোগ্রামে ব্রাহ্মণবাড়িয়া যাই। সেখানে আমাদের বিশেষ করে সহযোদ্ধাদের কয়েকজনকে মারধর করা হয়। আমরা যেই আপনার রেস্টুরেন্টে ইফতার আয়োজন করেছিলাম, রেস্টুরেন্ট তালা মেরে চাবি নিয়ে গেছিল। এবং 26শে মে বগুড়ার উডবান পাবলিক লাইব্রেরির সেখানে আমাদের ইফতার প্রোগ্রাম ছিল। এখনো 26শে বগুড়ায় বিভিন্ন রূপে হামলা লিখে সার্চেন, আপনারা পেয়ে যাবেন। সেই হামলায় সাপের মতো আমাদেরকে, বিশেষ করে আমাকে পিটিয়েছিল, আমাদের অন্যান্য সহযোদ্ধা আমাকে রক্ষা করতে গিয়ে রাতুল, পরিষ্কার মানুষ, পিঠটা একেবারে ফুলে সারা দেশের মানুষ দেখেছিল যে গরম লোহার কড়াইয়ের মতো হয়ে গিয়েছিল। তারপরে অনেক হামলা হয়েছে। 14ই অগস্ট আমার নিজের এলাকাতে বিশেষ করে এইবার নির্বাচনে হেরেছেন শাহিন শাহ উপজেলা চেয়ারম্যান, এমপি নির্দেশে সে সময় তারা হামলা করেছিলেন। সর্বশেষ ওই ডাকসুতে থাকা অবস্থায় 2022 সালের 2019 সালের 22শে ডিসেম্বর ডাকসুতে আমরা 25শে মার্চের কালো রাত্রির কথা শুনি নাই, কিন্তু ডাকসুতে আমরা কালো রাত্রি দেখেছিলাম। যে ছাত্রলীগের সভাপতি, আজকের savaপতি সাদ্দাম, তখন বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন সাদ্দাম, এবং ছাত্র সঞ্জিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের তখন সভাপতি ছিলেন সাদ্দাম, সেক্রেটারি ছিলেন, এবং মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা আমাদের ডাকসুতে তখন লাইট ফ্যান বন্ধ করে ছাত্রদের উপরে নারকীয় তাণ্ডব চালিয়েছিল এবং মেরে তারা এই সিঁড়ি দিয়ে ফেলে দিয়েছিল। APM সোহেল সেখানে আপনার গুরুতর আহত, আমার ছোট ভাই সহ ফারাবি, ঢাকা শিক্ষার্থী নাজবুল, অনেকেই গুরুতর আহত হয়েছিল। সেই ঘটনাও আপনারা জানেন। তারপরেই সমস্ত বিরোধী ছাত্র সংগঠন মিলে ছাত্রলীগের এই সন্ত্রাসকে প্রতিরোধ করার জন্য এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দেওয়া আদায়, শিক্ষাক্ষেত্রে
শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য সন্ত্রাস বিরোধী ছাত্র ঐক্য গঠন করে। তো এইভাবে বিপি হওয়ার আগেও হামলার শিকার হয়েছে, বিপি হওয়ার পরেও কিন্তু হামলার শিকার হয়েছে। হামলা থেকে আর নিস্তার পায়নি, যে কারণে ডেইলি স্টারের একজন ভদ্রলোক একটা কলাম লিখেছিল, ব্লেসিংস অ্যান্ড বিটিং বিং অফ এ ডাকসু ভিপি। আরও পত্রপত্রিকায় এই নিয়ে নিউজ হয়েছে অনেক। এবং পরবর্তীতে আমরা যখন রাজনৈতিক দল করে মাওলানা ভাসানীর আপনার এই মাজারে ফুল দিতে যাই, আমাদের সাথে সে সময় ভদ্রলোক রেজা কিবরিয়া সাহেব ছিলেন, সেইখানেও আমরা হামলার শিকার হয়েছে। অন্যান্য ছাত্র সংগঠন কিন্তু বা জাতীয় সংগঠন ফুল দিয়েছে, আমরা হামলার শিকার হয়েছি। এবং তার আগেও প্রধানমন্ত্রী আমাদের এই কোটা সংস্কার আন্দোলনের মতোই তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দিয়েছিলেন যে নতুন নতুন রাজনৈতিক দল গজাচ্ছে, গজাক। তো আমরা এই যে আপনার 6 বছর ধরে আমরা ছাত্র আন্দোলন থেকে শুরু করে রাজনৈতিক দল গঠনেরও কোনো পর্যায়ে কিন্তু আমাদের এই পথ চলাটা মসৃণ ছিল না। সেখানে আমাদের পথ চলার ক্ষেত্রে অবশ্যই কখনো কখনো আমরা কৌশল নিয়েছি, কারণ রাজনীতিতে অবশ্যই তো কৌশল থাকতে হবে। আজকে ধরেন আমরা এই সরকারকে বিশ্বাস করি, এই সরকারকে মানি না, এই সরকারকে অবৈধ বলছি, তারপরেও এই সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য কিন্তু তার পরিবারের পক্ষ থেকে সরকার কাছে আবেদন করেছে। এইটা হচ্ছে রাজনৈতিক আসলে স্ট্র্যাটেজি, কারণ একদিকে আন্দোলনও করতে হবে, আরেকদিকে আলাপ আলোচনা, ভিতরের আলাপ আলোচনাও চালিয়ে যেতে হবে। এখন খালেদা জিয়ার মতো মানুষ, এই বয়সের মানুষ, তাকে যদি তিনি কি আমাদের মতো যুবক আছে, তরুণ আছে যে তিনি বছরের পর জেলে থাকবেন? এই মানুষটি আপনার জেলে থেকে অল্প দিনেই বিশেষ করে তার শারীরিক অবস্থার যে ক্ষতি হয়েছে, এখন দেখেন তিনি আর সুস্থ স্বাভাবিক হয়ে হেঁটে বেড়াতে পারছেন না। এবং তার যে কন্ডিশন আল্লাহ জানে, তিনি কবে সুস্থ হতে পারেন না পারেন, কতটুকু কি হয়, আল্লাহ তাকে সুস্থ করুক, আমরা সেই দোয়া করি। কিন্তু জেলখানায় যাওয়ার ফলে কি অবস্থা হয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। তো সেই ক্ষেত্রে এই ধরনের মানুষের চিকিৎসার জন্য কিংবা অন্যান্য ক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে লিগ্যালভাবে আপনি সরকারকে না মানলেও সরকার কাছ থেকে করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা গণভবনে যাব না, আমরা ওখানেও যে এসে মানে পিনাকি ভট্টাচার্যের মতো আমরা কথা বলবো যে শেখ হাসিনা কিংবা প্রধানমন্ত্রীকে কাড়াল রানী, বঙ্গবন্ধুকে সোহরাওয়ার্দীর বডিগার্ড। বেগম জিয়া, খালেদা জিয়ার বক্তব্য আমি শুনেছি যে আপনার এই পার্লামেন্টে তিনি আপনার যখন বিরোধী দলে ছিলেন সমস্ত জাতীয় নেতৃবৃন্দকে সম্মানের সাথে নাম নিয়ে থাকেন। তো আমরা কেন একটা উদীয়মান তরুণ রাজনৈতিক দলের নেতা আমরা কেন হিংসা, ঘৃণা, বিদ্বেষ ছড়াবো, কেন প্রতিহিংসা ছড়াবো? আমরা মনে করি যে বঙ্গবন্ধু এই দেশের মানুষের মুক্তি সংগ্রামে আন্দোলন করেছেন, তার অবদান আছে, জিয়াউর রহমানেরও অবদান আছে, অন্যান্য সকল শাসকদের কম বেশি অবদান আছে। সেই ক্ষেত্রে আমরা তো পিনাকি ভট্টাচার্যের মতো এইসব ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করতে পারি না। তো এইখানে হচ্ছে আমাদের ডিফারেন্স, যে পিনাকি ভট্টাচার্যের আচরণ, শব্দচয়ন, বাক্যচয়ন আর আমাদের আসলে শব্দচয়ন, বাক্যচয়ন, দৃষ্টিভঙ্গি আমরা একরকমের রাখতে পারি না। তো গণভবনের সেই ভিডিও 19 সালের ভিডিও তিনি আপনারা এখন হচ্ছে কত 24 সালে এসেও তিনি প্রচার করছেন, কারণ মানুষকে ওই গুড়ের মতো যা একটু দেন, মিষ্টি লাগতেছে, গুড় আর একটু দেন, এটা আর কি মজা পাওয়ানোর জন্য তিনি রসিয়ে আপনার রংচং মাখিয়ে বারবার প্রচার করার চেষ্টা করছেন। জেনুয়াবে সাফাদির সেই ঘটনার ইস্যু, এবং তিনি এই সমস্ত কথা বলে আবার এও বলার চেষ্টা করছেন আমরা সুলতান মনসুর হব, আমরা আওয়ামী লীগের বি টিম, আমরা ভারতের বি টিম, এই সমস্ত কথা বলেছেন। এই দেশে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে শক্ত আন্দোলন, এই বলা চলে যে গত আপনার বলা চলে যে মানে অন্তত এই 1 দশকের মধ্যে সূচনার এবং সূত্রপাত করেছে এই ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ তথা গণ অধিকার পরিষদের নেতারা। এবং আনুষ্ঠানিকভাবে আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন বিপি ছিলাম 2019 সালে ভারতীয় হাই কমিশনের প্রোগ্রাম ছিল, আমরা সেই প্রোগ্রাম বানচাল করেছি যে ইন্ডিয়ান হাই কমিশনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হবে না। এমনকি 2019 সালে যখন এনআরসি সিএ নিয়ে ভারতে আন্দোলন হয় এবং মুসলিমদেরকে নাগরিকত্ব বঞ্চিত করার জন্য, সেই আইনের আপনার বিপক্ষে এবং আন্দোলনকারী জনতার প্রতি সংহতি জানিয়েও কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা সংহতি জ্ঞাপন করেছিলাম, যার ফলেই কিন্তু সেই 22শে ডিসেম্বর আমাদের উপরে ছাত্রলীগ এবং মুক্তিযুদ্ধ মঞ্চ আমাদের উপরে হামলা করে। তখন আমাদেরকে পরিষ্কারভাবে বলেছিল, তোমরা ভাই দেশে দুর্নীতি আছে, কত বিষয় আছে, তোমরা ভারতের বিষয় নিয়ে কেন আলাপ আলোচনা করো? এই সরকার টিকে আছে ভারতের কারণে। তো ভারতের বিরুদ্ধে আন্দোলন করাটা, প্রতিবাদ করাটা এই সরকার মেনে নেবে না, তাও কিন্তু আমরা সেই 19 সাল থেকেই সূচনা করেছিলাম। আর আজকে এই পিনাকি ভট্টাচার্য আমাদেরকে বলছে নাকি এই আমরা ভারতের বিটিম, এরকম কথা বলছে। এমনকি এই জাতীয় নির্বাচনের পরও ভারতীয় পণ্য বর্জনের আহ্বান আমরা
প্রেস ক্লাবের সমাবেশ থেকে ডাক দিয়েছে। পিনাকির ইউটিউবের বক্তব্য কয়জন শোনে? ইউটিউবারের কথায় কি দেশ চলে? আমাদের একটা রাজনৈতিক দল আছে, সংগঠন আছে, কর্মী আছে, আমরা বলি সেটা তারা অনুসরণ করে। পিনাকিকে কে পিনাকির জন্য ঝাঁপাই পড়বে? তারা কথাবার্তা তো বলেন, অনেক ইউটিউবার, অনেক কন্টেন্ট ক্রিয়েটর কথাবার্তা বলেন, তাদের কথা কিছু ভালো লাগে, যৌক্তিক মনে হয়, মানুষ শুনে। কিন্তু তার এখন আগ্রহ হয়েছে, আমার মনে হয় খায়েশ জেগেছে নেতা হওয়ার, যে আপনার রাজনীতিকে নিয়ন্ত্রণ করার। কারণ তিনি দেখছেন বিশেষ করে যে বিরোধী রাজনীতিক, তার স্বাভাবিকভাবে একটা বিশ্লেষণ আছে, তার সাথে আরো কিছু লোকজন আছে যারা তাকে ব্যাকআপ দিয়ে ফ্রান্সে রেখেছে, দেশ থেকে ভাগিয়ে যেতে সাহায্য করেছে। এবং আপনারা তো জেনে থাকবেন যে তিনি দেশে থাকতে কিন্তু সক্রিয়ভাবেই একেবারেই ভারতের এজেন্ট হিসেবে কাজ করেছেন। রাজনৈতিক সচেতন মহল সবাই জানে, এবং রয়ের এজেন্ট হিসেবেই চিনত। আপনার ভেজাল ওষুধ আপনার তৈরির অভিযোগে এবং আপনার প্রতারণার অভিযোগে তাকে মূলত গোয়েন্দা সংস্থা আপনার জিজ্ঞাসাবাদ এবং আরেকজনের কোম্পানি লিখে নিয়ে যাচ্ছিল, এরকম একটা অভিযোগে তাকে মামলা দিয়েছিল। এবং শেষ পর্যন্ত তিনি বুঝতে পেরেছিলেন যে প্রভাবশালী মহলের সাথে ঝামেলা করে তিনি টিকতে পারবেন না, তখন তিনি দেশ ছেড়ে পালিয়েছিলেন। এবং 19 সাল পর্যন্ত তিনি দেশে ছিলেন। তিনি 19 সাল পর্যন্ত দেশে থেকে আজকে তিনি বলছেন যে হ্যাঁ, শাহবাগের সেই সময় আমার অবস্থান ভুল ছিল, গণজাগরণ মঞ্চের আমার নেতাকর্মীদের সাথে থেকে ভুল করেছি, জামাত নেতাদের ফাঁসির কথা বলে ভুল করেছি, মাহমুদুর রহমানদেরকে দেশ ছাড়া করার জন্য আন্দোলন করে ভুল করেছি। দেশে থাকতে তো তিনি এইভাবে প্রেস ক্লাবে শাহবাগে দাঁড়াইয়া বলেন নাই, যেভাবে গণজাগরণ মঞ্চ বলেছিল ওইভাবে প্রেস ক্লাব থেকে বলতেন। এখন ওই দেশে থাকতে ফ্যাসিবাদের দালালি করেছেন, আওয়ামী লীগের গোলামি করেছেন, ইন্ডিয়ার দালালি করেছেন, পয়সা নিয়েছেন, দেশে সেটা টিকতে না পেরে বাইরে গিয়ে এখন তিনি বিপ্লবী সেজেছেন। এবং দেশে থাকতে তিনি ইসলাম নির্মূলে কাজ করেছেন, এখন বিদেশ গিয়ে তিনি ইসলামের ত্রাতার ভূমিকা অবতীর্ণ হচ্ছেন। মাদ্রাসা ছাত্রদের নিয়ে 2-4টা কথা বলেন, হুজুরদের পক্ষে 2-4টা কথা বলে তিনি নিজেকে পীর মাশায়েখ হিসেবে উপস্থাপন করতেছেন। আর সস্তা লোকজন তার এই সস্তা কথায় হয়তো 2-1জনে বাহাবা দিচ্ছেন যে ভাই দাদা আপনি সেরা, আপনিই পারবেন, আপনি জাতির কাণ্ডারি, আপনি এই সমস্ত পপুলিস্ট এবং এই সমস্ত সস্তা কমেন্ট, তো এগুলো আমরা বক্তব্যে অহরহ পাই। তো কাজে এই সস্তা কমেন্ট এবং কথা শুনে তো একটা রাজনৈতিক দল কিংবা একটা রাজনৈতিক নেতা তো তার গতিপথ নির্ধারণ করতে পারে না, কৌশল নির্ধারণ করতে পারে না। যাই হোক, এটাকে আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করছি না। কিন্তু আমার কথা হচ্ছে যে তিনি ফ্রান্সে বসে ভারতের বিরোধিতা করছেন বা ভারতের বিরুদ্ধে বলছেন, সরকারের বিরুদ্ধে বলছেন। আপনারা জেনে থাকবেন যে বর্তমান এই সরকারকে ক্ষমতায় রাখা নিয়ে আমেরিকা সহ পুরো ওয়েস্টার্ন কমিউনিটি গত বছর যেভাবে সক্রিয় হয়েছিল, সরব হয়েছিল, এখন তাদের অবস্থানটা কিন্তু কিছুটা হলেও একটু আপনার শিথিল লক্ষ্য করা যাচ্ছে, এটা সত্য। তো গতবার তারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিয়ে এত তৎপর ছিলেন, ভিসা নিষেধাজ্ঞা, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, সভা সমাবেশের কথা, অধিকারের জন্য চাপ দিয়েছিলেন। এখন কেন তারা এই বিতর্কিত নির্বাচনের পরে ওইভাবে তাদের খুব বেশি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না? বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের জনগণের পাশাপাশি বিদেশি শক্তি একটা ভূমিকা রাখে, যেটা আপনার ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা গুরুত্বপূর্ণ। তো ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আগে ইউকে শক্তিশালী রাষ্ট্র ছিল, এখন ব্রেক্সিটের পর এখন জার্মানি এবং ফ্রান্স শক্তিশালী রাষ্ট্র হয়েছে। কাজেই তিনি ফ্রান্সের সাথে বিজনেস করে হাতে ইউরোপীয় ইউনিয়নে কিছুটা প্রভাব রাখার চেষ্টা করেছেন, যেই কারণে যুক্তরাষ্ট্রের বোয়িং না কিনে আপনার কয়েক হাজার কোটি টাকা লস করে তিনি ফ্রান্স থেকে এয়ারবাস কিনছেন এবং ম্যাক্রো এখানে এসেছিল। কাজেই পিনাকি ভট্টাচার্যকে যদি সরকার থ্রেট মনে করতো, এবং বিশেষ করে সরকার না, আবার তিনি ধরেন ভারতকেও জয় বাংলা করে দিচ্ছেন তার ভাষায়, তো তাহলে ভারতের মতো রাষ্ট্র, ফ্রান্সের যেখানে বড় বিনিয়োগ আছে এবং একটা 120 কোটি জনসংখ্যার দেশ ভারত, যেই কারণেই কিন্তু বিদেশিরা বাংলাদেশের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভারতের দ্বারা প্রভাবিত। সো ভারতও যদি মনে করো ওকে এই পিনাকি ভট্টাচার্যই তো আমাদেরকে বিনাশ করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে, ফ্রান্সকে বলতো ভাই আমাদেরকে বাঁচাও, এই এক পিনাকি আমাদেরকে শেষ করে দিচ্ছে, তাহলে নিশ্চয়ই পিনাকি ভট্টাচার্যকে ফ্রান্স থেকে আপনার দেশে পাঠানোর তারা ব্যবস্থা গ্রহণ করতে। এমনকি কিছুদিন আগে তার আম্মাও গিয়েছে সেখানে। তো সরকার তো জানে যে উনি পিনাকি ভট্টাচার্যের মা, সরকার তো তাকে আটকাতে পারতো যে না, এই পিনাকি ভট্টাচার্য সরকার বিরোধিতা করছে, সরকারের সমালোচনা করে, ভারতের সমালোচনা করে, সরকারের পেয়ারের বন্ধু ভারতের সাথে তাদের সম্পর্ক নষ্ট করে, তাহলে তার মাকে যেতে দিও না, পিনাকিকে আনার জন্য তৎপরতা চালাও। বিএনপির অনেক নেতাকে বিদেশ থেকে আনার জন্য সরকার তৎপরতা চালিয়েছে এবং চালাচ্ছে, আপনারা শুনেছেন। এমনকি তারেক রহমানকেও আনার জন্য প্রধানমন্ত্রী অনেক বক্তব্য দিয়েছেন। যদিও তারেক রহমানকে আনতে পারবে সরকার চাইলেই, এত সহজ না। কিন্তু পিনাকির বিষয়ে শুনেছেন যে সরকার তাকে কখন আনার জন্য তৎপরতা চালিয়েছিল। তো তিনি সেফ জোনে থেকে তিনি বিপ্লব করছেন, তিনি বিপ্লবী হওয়ার চেষ্টা করছেন এবং
এগুলো করে মূলত তিনি নিজেকে একটা রাজনৈতিক কাল্ট হিসেবে নির্মাণ করার চেষ্টা করছেন যে যেন তিনি রাজনীতির একটা অংশকে নিয়ন্ত্রণ করতে পারেন। কারণ অনেকে বলছে যে এখন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বের আপনার ব্যর্থতা বা কৌশলের ব্যর্থতার কারণে এই যে 14 সালে বিরোধী দল হেরেছে, 18 সালে হেরেছে, 24-এও ধরাশায়ী হয়েছে। তো কাজেই স্বাভাবিকভাবে এখন বিরোধী দলের নেতাকর্মীরা এই যে ধারাবাহিক হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন, অনেকেই হতাশ, অনেকেই কিছুটা আপনার ক্ষুব্ধ। তো কাজে এখন যদি পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও বানাইয়া বলে যে ধরেন বিরোধী আন্দোলন এই কারণে ব্যর্থ হচ্ছে, অমুক নেতার এর জন্য দায়ী, অমুক নেতা সরকারের সাথে আঘাত করে ব্যবসা করে, যেটা প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপির কিছু নেতৃবৃন্দকে নিয়ে মাঝে মাঝে কিছু ইউটিউবাররাও এই ধরনের কথাবার্তা বলে থাকেন। এটা বলে যে গোয়েন্দা সংস্থা তাদেরকে দিয়ে বলায়। তো এখন এই যে পিনাকি ভট্টাচার্য এই একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ হয়ে যেভাবে তিনি মাঝে মাঝে আপনার ইসলাম একেবারে হয়ে যান কিংবা মাদ্রাসার ছাত্রদের হুজুরদের পক্ষে কথা বলেছেন, মনে হচ্ছে আয় হায় একেবারে হাক্কানি আলেম। তো এইটা বলে তিনি আপনার এই যে তাদের সমর্থন আদায় করছেন, আবার বিরোধী দলের কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাঁঠাল রানী কিংবা যেটা বললাম যে এই বঙ্গবন্ধুকে এই সমস্ত কথাবার্তা বলে কিছু মানুষ হয়তো একটু পছন্দ করছে এটা। কারণ কি আমরা মনে করছি যে এই দেশে এই যে ফ্যাসিবাদ ঝেঁকে বসেছে, এই ফ্যাসিবাদের কারণেই বিরোধী মানুষ অত্যাচারিত, নির্যাতিত, দেশ ছাড়া, পরিবার হারা, স্বজন হারা। তো কাজেই সরকারকে গালি দিলে, শেখ হাসিনাকে গালি দিলে আমরা বিরোধী দল অনেকে এটা মৌন সমর্থন দিচ্ছি। সেই জায়গা থেকে তাকে অনেকে হয়তো কিছু কিছু জায়গায় সমর্থন করছে এবং বিরোধী দল মনে করছে হ্যাঁ তিনি যাই হোক সরকারকে ডাবাচ্ছেন, সরকারকে সাইজ করছেন। কিন্তু এই যে কথা বলে তিনি এই যে বিরোধী জনমতটাকে তিনি তার দিকে নিয়ে যাচ্ছেন এবং বিরোধী জনমতের ধারক বাহক এবং নিয়ন্ত্রক হয়ে যাচ্ছেন। আমি পোস্ট দিয়েছিলাম, আসিফ নজরুল স্যারও পোস্ট দিয়েছিল যে হ্যাঁ পিনাকি ভালো কথা বলে, এভারেজ তার অনেক ভিউ। তো মানে কি আমরাও তাকে সার্টিফাই করছি। এখন তিনি হঠাৎ করে আমাদের বিরুদ্ধে বলছেন এবং এই সময়ে দেশের আসলে আমার লাইফটা অনেক লং হয়েছে, আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক সে কথা বলার সুযোগই পায় নাই। কারণ এত তার এই কথা এটা আমরা প্রথম দিকে আমরা অ্যাভয়েড করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী জবাব দিল যে দেখো তোমাদেরকে যারা ফলো করে বা তোমাদেরকে যারা পছন্দ করে তাদের অনেকেই দেখা যায় তোমাদের প্রমোশন কিংবা বিরোধী দলের পক্ষে অবস্থান নেওয়ায়, সরকার বিরোধী হওয়ায় পিনাকি ভট্টাচার্যকেও ফলো করে। সো পিনাকি ভট্টাচার্যের এই কথাগুলো যদি তোমরা একেবারে নীরবে নিভৃতে চুপসে যাওয়া সমর্থন করো তাহলে এতে অনেকে কনফিউজ হবে, বিভ্রান্ত হবে, তোমাদের একটা জবাব দেওয়া উচিত। ইতিমধ্যে আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খান বেশ কিছু লেখালেখির মাধ্যমে তার একটা জবাব দিয়েছে। তারপরে ভাবলাম ওকে যারা এই বিষয়ে জানতে চাবে আমরা একটা ভিডিও দিয়ে রাখি, আমরা এটা তাদেরকে শোনার জন্য বলবো এবং তারা যেন এটা শুনে পিনাকির এই ভণ্ডামি ভাওতাবাজির উদ্দেশ্য বুঝতে পারবে। তো অনেকে বলছেন যে তিনি যেটা আমি বলছি যে এখন আমাদেরকে নিয়ে বলছেন, এর আগে আপনার এই সরকারের পক্ষে আরো একজন সবচেয়ে সাংবাদিক বলা চলে, চাঞ্চল্যকর বিভিন্ন রিপোর্ট, অনুসন্ধানী রিপোর্ট করছেন, আল জাজিরাতে কাজ করছেন, এই যে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান রিপোর্ট করলেন, জুলকার নাইন সায়ের ভাই তিনি কাজ করছেন আল জাজিরা আন্ডার কভারে, তাকে নিয়ে বলছেন, তাসনিম খলিলকে নিয়ে বলেছেন, তারপরে তিনি আপনার তাজ হাশমি সাহেব তাকে নিয়ে বলেছেন। এরকম অনেক মানুষ আছে যারা দেশের বাইরে থেকে তারাও গণতন্ত্রের পক্ষে ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলছেন, তিনি তাদেরও বিরুদ্ধে বলছেন। কারণ তিনি তাদেরকে ডিলেজিটিমাইজ করে দিচ্ছেন বা তাদের বিরুদ্ধে বলছেন, তাদেরকে হেয় করছেন যে তাদের বিপরীতে পিনাকি একমাত্র সঠিক, পিনাকি একমাত্র পীর অলি আউলিয়া, এটা প্রতিষ্ঠা করার জন্য যে যাতে তার প্রতি মানুষ ভক্ত হয়। এই যে একটা কাল তিনি নির্মাণ করে যাচ্ছেন এবং অ্যাক্টিভিস্টদের পাশাপাশি এখন তিনি গণ অধিকার পরিষদের রাশেদ নূরদের পিছনে লেগেছেন এবং তিনি প্রকাশ্যে হুমকি দিচ্ছেন, হোতাইয়া ফেলবেন, জয় বাংলা করবেন, এগুলো হুমকি দিচ্ছেন। একটা মানুষ দেশের বাইরে থেকে কত আহাম্মক হলে এই ধরনের হুমকি দিতে পারে? আচ্ছা তুমি যদি কারো ক্ষতিও করো তুমি করে যাও, এই সমস্ত হুমকি দেওয়াটা কোনো সভ্য মানুষ কি পছন্দ করে? তিনি নিজেকে জাহির করছেন। কেন করছেন? হয়তো তিনি গণ অধিকার পরিষদকে ডাবানোর চেষ্টা করছেন বা তিনি মনে করছেন যে গণ অধিকার পরিষদের মতো একটা উদীয়মান আগ্রাসন আধিপত্য বিরোধী প্ল্যাটফর্ম ভবিষ্যতে আপনার তাদের স্বার্থে আঘাত হানবে, যেই কারণে হয়তো তিনি লেগেছেন আমাদের পেছনে। এছাড়া তো আমরা অন্য কোনো মতলব দেখি না। কারণ আমরা দেশে থেকে ফাইট করছি, রক্ত দিচ্ছি, আহত হচ্ছি, সংগ্রাম করছি, আর আপনি তো পালিয়ে গেছেন, দেশে থাকতে ফ্যাসিবাদের দালালি করেছেন, ভারতের গোলামি করেছেন, আর এখন বড় বড় বিপ্লবী সেজেছেন এবং আমরা যারা আন্দোলন করছি, সংগ্রাম করছি, খেয়ে না খেয়ে তাদের নিয়ে প্রশ্ন তুলছেন। আপনি ওই প্রথম আলোর বিরুদ্ধে বলেন, সেই প্রথম আলোর নিউজের আবার রেফারেন্স দিয়েছেন যে আমাদের একটা কলাম লিখেছিল একন্নুর, আমরা চিনি না। দেখেন আমরা রাজনৈতিক দল হিসেবে
রাজনৈতিক নেতা হিসেবে চাইলেও আমার এই পোস্টে যেমন হাজার হাজার মানুষ পক্ষে কমেন্টস করবে, হাজার হাজার মানুষ বিপক্ষে কমেন্টস করবেন, আমার কি সবার কমেন্টে রিপ্লাই দেওয়া আমার কাজ এবং এটিকে উচিত? কারণ আজকে একটা মানুষ কোনো ঘটনা আমাকে ভুল বুঝবে, আবার তার এই ভুলটা কেটে যাবে। সেই জায়গা থেকে তো আমরা কিছু কিছু বিষয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। আমাদের যখন দলটা একটু মানে আপনার ভাঙে বা আমরা যখন রেজা কিবরিয়াকে অপসারণ করি, সেই সময় আমরা যথেষ্ট ব্যাখ্যা দিয়েছি কেন আমরা তাকে অপসারণ করছি, কি ঘটেছিল। মোটা দাগে আবারও যদি একটু জিস্ট হিসেবে আপনাদেরকে বলি যে সেই সময় জনৈক মাসুদ করিম নামক একজন ভদ্রলোক তিনি পরিচয় দেন যে তিনি বিদেশি গোয়েন্দা সংস্থা সিআইএর লোক, রয়ের লোক, বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন। তিনি বাংলাদেশের বিরোধী দলের অনেককে নিয়ে ব্যাংককে মিটিং করেছেন, কাঠমান্ডুতে মিটিং করেছেন, অনেককে প্রোগ্রাম করার জন্য টাকা দিয়েছেন, অনেকে দল চালানোর জন্য টাকা দিয়েছেন এবং তার লক্ষ্য উদ্দেশ্য ছিল যে বিএনপির বাইরে বিএনপিরও কিছু নেতা সহ একটা বিরোধী দল তৈরি করে আগামীতে নির্বাচনে নেওয়া। রেজা কিবরিয়া সেই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকায় আমরা মনে করেছি যে না, আমরা তো দালাল হতে চাই না, আমরা তো এই সরকারের বিরোধী দল হতে চাই না। যেই কারণে আমাদের বিভিন্ন আপনার বাক বিতণ্ডতা আলাপ আলোচনা একটা প্রেক্ষাপটে আমাদের কাছে মনে হচ্ছে যে না, রেজা কিবরিয়া দলের চেয়ে ওই মাসুদ করিমদের প্রজেক্ট কি বড় মনে করছেন এবং তিনি স্বপ্ন দেখছেন তাকে মন্ত্রী বানাবে, ইন্টারিম গভর্নমেন্ট হবে, তিনি উপদেষ্টা হবেন, এই সমস্ত কথাবার্তা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে আপনারা টাকাও নিয়েছেন। এই ঘটনাগুলো আমরা বলতে চাই না, কারণ এগুলো বললে মানুষ আসলে আমাদের বিষয়েও একটা ভুল ধারণা পোষণ করবে, নেগেটিভ কথাবার্তা সবসময় বলতেও চাই না। তো সেই কারণে আমরা রেজা কিবরিয়াকে অপসারণ আমরা সে সময় সিদ্ধান্ত গ্রহণ করি এবং আমাদের পক্ষে মোটামুটি সবাই একমত ছিল এবং বিশেষ করে তরুণ গ্রুপটা যারা আমরা কোটা সংস্কার আন্দোলন থেকে পরবর্তীতে আমরা আন্দোলন করেছি, আমাদের মধ্যে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক হয়েছে, আবার আমরা একসাথেই কাজ করেছি। সেই জায়গা থেকে আমরা কিন্তু সবাই একমত ছিলাম। কিন্তু পরবর্তীতে তখন এই পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও বানিয়ে উস্কানি দিয়েছিলেন যে গণ অধিকার পরিষদে ভিপি নূরের রাজনীতি শেষ, ভিপি নূরের বিকল্প অনেক নেতা আছে, মানে এটা বলে অন্যদেরকে উস্কানি দেওয়া যে ভিপি নূরকে আউট করো, তোমরা নেতৃত্ব নাও। এবং কিছু লোককে সে সময় তিনি অর্থনৈতিকভাবেও ফান্ডিং করেছিলেন। যেমন আমাদের সহযোদ্ধা ফারুক, তিনি বিয়ে করেছেন ঢাকায়, তার বিয়েটাও কিন্তু এই যে আমি রাশেদ খান সহ আমরা আমাদের, বিশেষ করে তিনি ছাত্র, তিনি চাকরি বাকরি করেন নাই বা কিছু করছেন না, আমরা বিভিন্ন আমাদের শুভাকাঙ্ক্ষী দলের নেতাদের সহযোগিতাই বলা চলে আমরা তার বিয়েটাও করিয়ে দিয়েছি। তো আমাদের সহযোদ্ধা হিসেবে আমাদের দায়িত্ব যে আমাদের একজন সহযোদ্ধা ভুক্তভোগী হলে বিপদে পড়লে তাকে সাপোর্ট করা। তার সহ তারেকের অনেকের আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা সহযোগিতা আমরা করেছি যখন যে বিপদে আপদে পড়েছে। তো দেখা গেল আমাদের এই তরুণদের মধ্যে তারেক এবং ফারুক পরিচিতদের মধ্যে তারা ইউটার্ন নিয়ে গেল, তারা রেজা কিবরিয়ার সাথে গেল। যাই হোক, কেউ যদি আমাদের সাথে না থাকতে চায় আমরা তো জোর করে রাখবো না। এবং সেই সময় বিশেষ করে আমাদের সহযোদ্ধা তারেক আমার পরিবার আমাকে নিয়ে অনেক ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলেছে, অনেক কথা বলেছে। আমি একটা কথার উত্তর দিইনি, কারণ কি তারেক তো আমার সমকক্ষ না, আমার রাজনৈতিক লেভেলে না বা আমার প্রতিপক্ষ না। আমি কেন অযথা তারেককে আরো বলে ভাইরাল করবো? তারেক এগুলো বলে ভাইরাল হতে চেয়েছিল, সো আমি কখনো বলিনি এবং বলতেও চাইনি। যেটা পিনাকি ভট্টাচার্যের ক্ষেত্রে তাকে নিয়ে আমরা কথাগুলো বলতে চাইনি, কিন্তু ধারাবাহিকভাবে ভিডিও বিভিন্ন পোস্টের মাধ্যমে মানুষকে ধারাবাহিক বিভ্রান্ত করার ফলে আমরা যদি একেবারেই কিছু না বলি তাহলে এগুলো মেনে নেওয়া হয়, যে কারণে আমরা কিছু কথা বলছি। তো সেই সময় পিনাকি ভট্টাচার্য উস্কানি দিয়েছিলেন, তরুণ সহ তাদের গ্রুপকে ফান্ডিং করেছেন যে তাদেরকে সব ধরনের সাপোর্ট করবেন, ন্যাশনাল ইন্টারন্যাশনাল, এমনকি আমাদের বিদেশি বন্ধুদের যারা আমাদের একটু কানেকশন আছে তাদের কাছেও নেতিবাচক মেইল করেছিল। কিন্তু তারপর আলহামদুলিল্লাহ আপনি দেখেছেন আমরা কিন্তু সব জায়গায় আমাদের প্রতিনিধিত্ব আমরা করে আসছি। সাম্প্রতিক সময়ে যখন আবার আমরা আমাদের সহকর্মীদেরকে আমরা বসেছিলাম, আমরা সাবেক সহকর্মী, বিশেষ করে আন্দোলন সংগ্রামের মধ্যে থেকে উঠে আসা তরুণ গ্রুপটাই যে দেখেন আসলে এই গণ অধিকার পরিষদ বা এই প্ল্যাটফর্মটা আমরা যারা করছি, যে তরুণরা আমাদের তো একটা বড় ভবিষ্যৎ আছে এখানে। আমাদের যদি বিভাজন বা ফ্র্যাকশন থাকে তাহলে তো অন্যদের চেয়ে আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের রাজনীতিটা আরো 5-7 বছর পরে, তো আমরা এখন যদি ইউনাইটেড থাকি আমরা একটা শক্তি হব, তাহলে আমরা কেন বিভাজিত থাকছি? এবং আমরা চেয়েছি, আমাদের মানুষ তো আমাদের ভুলভ্রান্তি আছে, আমাদের অনেকের আচার আচরণ বা বিভিন্ন ঘটনা কেন্দ্রিক কারো ভুলভ্রান্তি আছে, সেগুলো ভুলে আমরা একসাথে কাজ করি। এই আলাপ আলোচনাটা আমরা চালিয়ে অনেক দূর পর্যন্ত মোটামুটি নিয়ে এসেছিলাম। শুধুমাত্র প্রক্রিয়াটা কি হবে এবং নেতৃত্বের একটা কাঠামো, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, এই সমস্ত বিষয় নিয়ে একটা আলাপ আলোচনা হচ্ছিল। ঠিক সেই সময় আবার পিনাকি ভট্টাচার্য খোঁচা মেরেছেন আমাদের নিয়ে, আবার একটু উস্কানিমূলক ভিডিও বানিয়েছিলেন। মানে এই যে আমাদের এই যে বিপরীত দিকের হোক, ওরা 5-7 জন বা 2-4 জন যাই থাকুক না কেন, যে কিছু ছেলেপেলে আছে ওরা আমাদের সাথে
একত্রিত হবে, এইটা পিনাকি ভট্টাচার্য মেনে নিতে পারছেন না বা চাচ্ছেন না। কারণ এখন তিনি ওদেরকে ফান্ডিং দিয়ে আপনার বিভিন্ন জায়গা থেকে ফান্ড এনে দিয়ে আপনার ওদের দিয়ে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন করছেন। এখন ওরা আমাদের এই গ্রুপের ওরা কি করছে, ধরেন হচ্ছে ঢাকার এই পল্টনের এক জায়গায় 5 জন রিক্সাওয়ালাকে 5টা ভারতীয় পণ্য বর্জনের টি শার্ট পরিয়ে একটা ছবি দিয়ে প্রচার করছে ভারতীয় পণ্য বর্জন করুন, যেটা আবার ওই আমাদের কালভার্ট রোড আছে ওইখান থেকে ধরেন এই পল্টন মোড় মানে 2-3 মিনিটের ওইখানে একটু ভারতীয় পণ্য বয়কট করুন, বর্জন করুন, এটা বলে একটু হাঁটলো, ভিডিও করে পিনাকি ভট্টাচার্যরে পাঠাইলো, আর তারাও ফেসবুকে পোস্ট দিল যে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন আমরা সারা দেশে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে একটা ডামি বলছে আন্দোলন বা মিছিল এইটা করার চেষ্টা করছে। আর এখানে পিনাকি ভট্টাচার্য সহ পিনাকি ভট্টাচার্যের এই রাজনৈতিক প্রক্রিয়াকে আরো যারা সাপোর্ট করছেন তারা অনেকে ফান্ডিং করছেন, যেটা ওরা হিসাবে বলছে যে ওদেরকে প্রায় 20 লক্ষ টাকার মতো বোধহয় দিয়েছে। সেটা করুক, সেটা নিয়ে আমাদের আপত্তি নেই এবং আমরা এটাকে সাপোর্ট করি, যেটা চিপায় চাপায় যেখানেই করুক না কেন। আমরাও মনে করি যে আজকে বাংলাদেশে যে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্য চলছে, মাওলানা ভাসানী 1974 সালে সেই ফারাক্কা লং মার্চের আন্দোলনের মাধ্যমে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে হুঙ্কার দিয়েছিলেন, সেই আগ্রাসন এখনো দেশে অব্যাহত আছে। কাজেই অবশ্যই এই সচেতন প্রজন্ম কিভাবে এই ভারতীয় আগ্রাসন রুখে দিতে পারে, এই ইমরান ঘুমাচ্ছ কেন সামনে, যে কিভাবে রুখে দিতে পারে তার অনেক পরিকল্পনা প্ল্যান লাগবে। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে পণ্য বর্জনের আন্দোলন, এই যে ইসরায়েলের আগ্রাসনের, ফিলিস্তিনে যে ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে সেটার জন্য যে ইসরায়েলি পণ্য বয়কট চলছে সারা বিশ্বে, সেটার মতো এই ইন্ডিয়ান পণ্য বয়কটের মাধ্যমে আমরা ইন্ডিয়াকে কিছুটা চাপে ফেলতে পারি যে তোমরা যদি আওয়ামী লীগের সাথে এই প্রীতির সম্পর্ক করো বা মনে করো আওয়ামী লীগকে দিয়ে তোমরা বাংলাদেশ চালাবা, সেটি সম্ভব নয়। তোমরা বাংলাদেশের একটা প্রতিবেশী রাষ্ট্র, আমরা চাই সব দলের সাথে তোমাদের সুসম্পর্ক থাকুক, তোমাদের সম্পর্কের ভিত্তি হোক এই দেশের জনগণের চাওয়া পাওয়া। যেভাবে সীমান্তে নিরীহ বাংলাদেশিদের হত্যা করছে, এই সীমান্ত হত্যার বিরুদ্ধে আমাদের যুব অধিকার পরিষদ ইন্ডিয়ান হাই কমিশনের সামনে প্রোগ্রাম প্রতিবাদ করেছিল। তো ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে তো আমরা প্রোগ্রাম করছি। আরেকটি প্রোগ্রাম এবং প্রতিবাদ হচ্ছে বিএনপি সহ এই যে বিরোধী আন্দোলনের জোটের 12 দলীয় জোট, এই 12 দলীয় জোট একটা সাহসী কাজ করছে, কিন্তু তাদের ওইভাবে আসলে রাজনৈতিক অবস্থাটা শক্তিশালী না হয় এটা মিডিয়ায় আসছে না কিংবা ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্বীকৃতি পাচ্ছে না। আমি দেখলাম এই 12 দলীয় জোটের অন্যতম মুখপাত্র শফিউল আলম প্রধানের ছেলে রাশেদ প্রধান পঞ্চগড়ে গিয়ে আন্দোলন করছে। এই 12 দলীয় জোট আজকে চট্টগ্রামে আন্দোলন করছে, ঢাকায় ওরা মিছিল করছে, বিক্ষোভ করছে। এরা ওই যে চিপায় চাপায় যাইয়া ওই কোন গলির মধ্যে 5 জনকে টি শার্ট পরাইয়া ভারতীয় পণ্য বর্জন এই আন্দোলন করে, তারা প্রকাশ্যে খুব ভালোভাবে আন্দোলন করছে। এবং আমরা তো জানুয়ারি থেকে, আপনি যমুনা টিভিতে যান, এটিএন বাংলা যান, অনেক নিউজ পাবেন যে ভারতীয় পণ্য বর্জনে আমাদের আহ্বান। তো কাজে তাহলে আমরা কিভাবে আমরা ভারতকে সহযোগিতা করছি? এই যে পিনাকি ভট্টাচার্য কিছু বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষের আবেগকে কাজে লাগিয়ে তিনি একটা কাল্ট নির্মাণ করতে চাচ্ছেন, একটা রাজনৈতিক নেতা হতে চাচ্ছেন। তো ভাই, আপনি নেতা হইতে চান, দেশে এসে ফাইট করেন, রাস্তায় থেকে প্রতিবাদ করেন। আপনার বিরুদ্ধে তো রাষ্ট্রদ্রোহের মামলা না, আপনার বিরুদ্ধে ফাঁসির আসামি আপনি না, আপনি দেশে আসতে ভয় পাচ্ছেন কেন? আপনি দেশে আসেন, দেশে এসে আন্দোলন করেন, তখন বুঝা যাবে যে আপনার মুরত কতটুকু। এখন এই পিনাকি ভট্টাচার্য যা করছেন, আমি এইটুকু যারা দর্শক দেখছেন তাদেরকে বলবো আপনার একটু যোগ্যতা সহকারে চিন্তা করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গালি দিয়ে কাঁঠাল রানী অমুক তমক, বঙ্গবন্ধুকে সোহরাওয়ার্দীর বডিগার্ড এগুলো বলছেন। আচ্ছা, তাতে কি আওয়ামী লীগ পড়ে গেছে? তাতে কি আওয়ামী লীগের কোনো বিন্দুমাত্র ক্ষতি হয়েছে? বরঞ্চ তিনি আমাদের আন্দোলনের ক্ষতি করেছেন। তিনি আমরা আন্দোলন করার আগেই তিনি পাবলিককে মানে গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিয়েছিলেন 10ই ডিসেম্বর গোলাপ বাগানে গোলাপ ফুল ফুটবে, মানে ওই দিন সরকার পতন হবে, এটা তিনি এইভাবে ইঙ্গিত দিয়ে প্রশাসনকে সাবধানে প্রস্তুতি নিতে বলেছেন। 28শে অক্টোবর এই হবে ওই হবে, এইগুলো বলে আগে প্রশাসনকে অ্যালার্ট করে দিয়েছেন। এবং তিনি আমাদের মাঠের আন্দোলনকে তিনি বিদেশ নির্ভর করেছেন। আমাদেরকেও বলেছেন যে হ্যাঁ, আমেরিকা স্যাংশন দেবে, আমেরিকাই পরিবর্তন করবে, ভাই তোমাদের না করলে হবে, আমেরিকাই খেলা খেলে দেবে, এই সমস্ত কথা বলেছেন। এবং ওই যে আমাদের সেই সাবেক আহ্বায়ক রেজা কিবরিয়া সবাই শুনেছেন, বিবিসি ইন্টারভিউ সব বিভিন্ন জায়গায় বলছেন আমেরিকা নিষেধাজ্ঞা দেবে, এই করবে সেই করবে, কার্যত সেগুলো তো কিছু হয় নাই। আমরা তো দেখেছি পিনাকি ভট্টাচার্য বলেছেন যে আপনার লু হাওয়া, লু এই করবে, পাকিস্তানকে সেই করেছে, এমন কথাবার্তা বলেছেন। মানে বিরোধী দলের নেতাকর্মীরা অনেকটা সন্তুষ্টির জায়গা ছিল যে ওকে, আন্দোলন আমেরিকায় বিদেশিরাই সরকারকে ফেলে দিচ্ছে, এইটা বলে তিনি মাঠের আন্দোলনকে কিছুটা ড্যামেজ করেছেন, বিদেশ নির্ভর করেছেন।
তো এই সূক্ষ্মভাবেই হচ্ছে এই সমস্ত যারা গোয়েন্দা সংস্থার এজেন্ট তারা কাজ করবে, এই সূক্ষ্মভাবেই তারা আপনার বৃহৎ স্বার্থ উদ্ধার করবে এবং আমাদের এই আন্দোলনকে এইভাবে ক্ষতিগ্রস্ত করবে, মানুষকে বিভ্রান্ত করবে। আজকে আমাকে নিয়ে বলেছে, এর আগে তাসনিম খলিলকে নিয়ে বলেছে, তাজ হাশমিকে নিয়ে বলেছে, সায়েরকে বলেছে, জিয়া হাসানকে নিয়ে বলেছে, ফায়েজ তাইব ভাইকে নিয়ে বলেছে এবং কালকে আরেকজনকে বলবে। যে ওই দুইজন ইউটিউবারের ধরেন দেখা গেল বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে বললো, একজন নেত্রীকে নিয়ে বললো, অন্য একটা দলকে নিয়ে বললো, এইভাবে মানুষকে কনফিউজ করা। এবং আরো একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন কিনা যে তিনি বিভিন্ন মানুষকে অবিরত হুমকি দামকি দিচ্ছেন, যে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টারের সম্পাদক, বিভিন্ন সঙ্গীত শিল্পী, নায়ক, নায়িকা। এখন দেখেন একটা রাষ্ট্রে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকে এবং এইটা আপনাদের আমাদের সবাইকে মেনে নিতে হবে যে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খুব ক্ষুদ্র অংশের প্রতিনিধিত্ব করেও তারা ব্যাপক ধরনের প্রভাব বিস্তার করেন। তো কাজে এখন আমরা যদি এইভাবে সবাইকে আমাদের প্রতিপক্ষ বানাই, শত্রু বানাই, বিরোধী বানাই, তাহলে আমরা আসলে কি টিকতে পারবো? আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য হাসিলের জন্য এখন ধরেন গণমাধ্যম 90% গণমাধ্যম হচ্ছে সরকারি দলের নেতা, এমপি, মন্ত্রীদের। তার মধ্যে 10%ও যদি যারা আছে তারা ওই অর্থে কাজ করতে পারতেন, তাহলে এই গণমাধ্যমে কিন্তু যতটুকু খবর প্রকাশ করতেছে, তাহলে এখন সব গণমাধ্যমের যদি আমি বিরুদ্ধে দাঁড়াই, তাহলে গণমাধ্যম আমার পাশে দাঁড়াবে? আমি যদি এখন শিল্পী, সাহিত্যিক, কবি, যেটা বলছেন মোস্তফা সরোয়ার ফারুকীর মতো লোক একটা পোস্ট দিয়ে আবার ডিলিট করেছেন, কারণ এর আগে নিরাপদ সড়ক আন্দোলনে তিনি পোস্ট দিয়ে সেটার জন্য ভোগান্তি পোহাইছিলেন, তিশাও পোহাইছিলেন এবং অনেকে। এখন তাদের জায়গা থেকে হয়তো আমাদের মতো তারা সাহস নিয়ে কথা বলতে পারছেন না, লিখতে পারছেন না, কিন্তু ঢালাওভাবে এই সমস্ত মানুষকে যদি আমরা বিরোধী করে তুলি, তাহলে বড় একটা অংশকে আমরা খেপিয়ে তুলছি না? পিনাকি ভট্টাচার্য তো তাই করছেন। এবং এখনো অনেকে বলতে পারেন পিনাকি করলে সেটা আমার কি আপনার কি? আপনারা আমরা যাই বলি না কেন, অনেকে তো ভাবে যে আপনার পিনাকি ভট্টাচার্য বিএনপি জামাতের মুখপাত্র, অ্যাম্বাসেডর, বিরোধীদের অ্যাম্বাসেডর, এইভাবে অনেকে ভাবে, কিন্তু কার্যত তিনি তো বিএনপির লোক না, জামাতের লোক না, কোনো দলের না, কোনোদিন হবেন না। তিনি বিএনপি জামাতের ক্ষতি করবেন, বিরোধীদের ক্ষতি করবেন, এখন যেভাবে করছেন। তো আমি অনেক কথা বলেছি, হয়তো আসলে যেটা বলেছি তার মতো আমরা ইউটিউবার না, তার মতো আমাদের সময় নাই আসলে তার এই সমস্ত বিষয় টু দা পয়েন্টে পয়েন্টে এইভাবে লাইন বাই লাইন কথা বলে ব্যাখ্যা করা, কারণ আমাদের এত টাইম নাই। এই মুহূর্তে দেশের ইস্যুগুলো কি দেখেন আপনার, হট ইস্যুগুলো কি? 1 নম্বর ইস্যু হচ্ছে সরকার দেশের স্বার্থকে বিপন্ন করে দেশের জনমতের বিরুদ্ধে গিয়ে ভারতকে রেল করিডোর দিচ্ছে এবং আপনার ওই যৌথ স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশের আকাশে ভারতের নজরদারির সুযোগ দিচ্ছে, এরকম ভারতের সাথে দেশ বিরোধী চুক্তি। সমস্ত রাজনৈতিক দল সেটি নিয়ে কিন্তু প্রতিবাদ করছে, রিয়াক্ট করছে। তার আগের ইস্যু কি ছিল? পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদ, আপনার সেনাবাহিনী প্রধান আজিজ আহমেদ সহ সরকারি বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের একের পর এক দুর্নীতির গোমর ফাঁস হচ্ছে। তারপরে ইস্যু কি ছিল? আপনার এই বছরে প্রায় $13 বিলিয়ন রিজার্ভ, বিশেষ করে এই 10 মাসে $13 বিলিয়ন রিজার্ভ উদাও হয়েছে, হাওয়া হয়েছে আমদানি রপ্তানি আড়ালে। এখন কেউ কেউ টেলিভিশন পত্রপত্রিকায় বলার চেষ্টা করছে এটা হিসাবের ভুল, কেউ কেউ বলছেন এটা গায়েব করে দিয়েছে। তারপরে আবার এখন ইস্যু কি? প্রধানমন্ত্রী চীন সফর করছেন। এখন অনেকের দৃষ্টি চীনের দিকে, যে প্রধানমন্ত্রী ভারতের মতো চীনকে কি দেয়, এবং এই যে তিস্তা সহ যে আমাদের যে কিছু বিষয় ভারত এবং চীনের সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, এইখানে সরকার কি ডিসিশন নেয়? আলটিমেটলি তো এর সাফারার বা ভোগান্তি হবে দেশের মানুষ। তো আমরা এখন সেগুলো নিয়ে আলোচনা, যে এখন আমাদেরকে পিনাকির কাউন্টার দিতে হচ্ছে। পিনাকি কি বলছে সেইটা নিয়ে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং সেটা আমাদেরও কথা বলতে হচ্ছে। এটা আমাদেরকে মূল ইস্যু থেকে দূরে সরিয়ে রাখা না। এই যে কোটা সংস্কার আন্দোলন করছে আজকে তরুণরা, সারা দেশের তরুণরা এই ভিডিও পাঠাচ্ছে, ছবি পাঠাচ্ছে, ভাই আমরা কি করব, কিভাবে আমরা আন্দোলনকে শক্তিশালী করতে পারি, আমাদেরকে পরামর্শ দেন, আমাদের উপরে হামলা হতে পারে, আপনারা আমাদের জন্য একটু জনমত গঠন করেন। তাদের কোথাও ভাই আমাদের এই ছাত্ররা আন্দোলন করছে, আমাদেরকে একটু ব্যানার করার ক্ষেত্রে একটু হেল্প করবেন, একটু লেখাটা ঠিক করে দিবেন, একটু সাপোর্ট করবেন, আমাদের একটা মাইক হলে ভালো হতো। এই ধরনের সহযোগিতা, তাদের নিয়ে আমাদের কাজ করা, সেখান থেকে আমাদেরকে আজকে এই ইস্যুতে কথা বলা লাগতেছে। এইটাই হয়তো পিনাকির আপনার উদ্দেশ্য, যে আমাদেরকে মূল লক্ষ্য উদ্দেশ্য থেকে ফোকাস আপনার ডাইভার্ট করা। তো সেই জায়গা থেকে আমি এটুকু বলবো, আজকের লাইভটি যারা দেখেছেন অনুরোধ করব, আমি সবাইকে বলবেন যে পূর্ণ লাইভটি শুনে এই কথাগুলো একটু বোঝার জন্য,
রিয়ালাইজ করার জন্য যে পিনাকিরা কখনো ইসলামের পক্ষের শক্তি, গণতন্ত্রের পক্ষের শক্তি, বিরোধীদের পক্ষের শক্তি নয়। যারা ভারতীয় ডিপ এজেন্ট, তাদেরকে তৈরি করা হচ্ছে পপুলিস্ট হিসেবে, পপুলার করা হচ্ছে যেন যে কোনো সময় তাদেরকে দিয়ে স্বার্থ হাসিল করতে পারে, মানুষকে বিভ্রান্ত করার ক্ষেত্রে এবং তাদের উদ্দেশ্য হাসিলের জন্য। তো কাজী গণ অধিকার পরিষদ কিংবা আমাদেরকে নিয়ে কথা বলার আগে পিনাকি ভট্টাচার্যকে এটা বলবো যে আপনি এত বীর পুরুষ, এত সাহসী মানুষ, এত বিপ্লবী হতে গেলে দেশে এসে আন্দোলন সংগ্রাম করেন, গণ অধিকার পরিষদের তরুণদের মতো মার খান। রাশেদ গর্ব করে বলে যে তার বাবা একজন কাঠমিস্ত্রি, একজন সে শ্বশুর, তার শ্বশুরের সাথে জয়েন্ট ভেঞ্চারে একটা ফ্ল্যাট নিয়ে থাকেন। সেই রাশেদদেরকে বলছেন আপনার বিপি নুরের টাকা নিয়ে রাশেদ চুপচাপ আছে, যে গণ অধিকার পরিষদের বিপি নুরের এই সম্পদ আছে, ওই সম্পদ আছে। আমাদের এই যে গোয়েন্দা সংস্থাগুলো, পুলিশ বা পিনাকি ভট্টাচার্যই ইউটিউবার, সাংবাদিক পাঠিয়ে অথেন্টিক তথ্য নিয়ে উন্মোচন করুক আমরা কি সম্পদ করেছি। আমাদের সুযোগ ছিল, শত কোটি টাকার সুযোগও ছিল, আমরা তো নেই। তো কাজেই আমাদের সম্পর্কে মন্তব্য করার আগে নিজের কলুষিত চেহারাটা একটু আয়নায় দেখবেন। আপনার মতো চরিত্রহীন, আপনার মতো নৈতিকভাবে স্খলিত, আপনার মতো 2 নাম্বার ভাটপার ভণ্ড প্রতারক আমরা নই। আমরা দেশপ্রেমের জায়গা থেকে ভবিষ্যতের জন্য আমরা রাজনীতি করি, যেই কারণে আমরা নিজেদেরকে পরীক্ষা দেওয়ার মাধ্যমে, ত্যাগের মাধ্যমে নিজেদেরকে দেশ এবং জাতির সামনে আমরা উপস্থাপন করেছি। আর আপনি আমাদের নিয়ে কথা বলছেন। তো যাই হোক, সর্বশেষ হচ্ছে আমাদের কর্মী সমর্থক নেতা কর্মীদেরকে আমরা বলবো, আজকের পর থেকে পিনাকি ভট্টাচার্যকে নিয়ে আমরা আর কথা বলবো না, বলতে চাই না। যারাই পিনাকি ভট্টাচার্যের বিষয়ে জানতে চাইবে দয়া করে আপনারা এই ভিডিওটি তাদেরকে পাঠিয়ে দেবেন। এটা দেখে তারা আশা করি একটা ক্লিয়ার ধারণা পাবেন। তাকে নিয়ে বারবার কথা বলে আমাদের সময় এবং কাজের মনোযোগ আমরা নষ্ট করতে চাই না। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য শেখ হাসিনার ফাঁসিবাদকে উৎখাত করা, চলমান যে সরকারের দুর্নীতি, লুটপাট, দেশবিরোধী চুক্তি, কোটা সংস্কার আন্দোলন, এই ইস্যুতে ফোকাস রেখে দাবি আদায় করা এবং দেশের মানুষকে মুক্ত করা। তো আমার একটা টক শো আছে 11টায় গাজী টিভিতে কোটা সংস্কার আন্দোলন নিয়ে। আমি এখন বের হব। অযোধ্যা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এতক্ষণ অনেক কথা শুনেছেন। আমি বলবো রাশেদ ভাইয়ের পক্ষ থেকে যদি সর্বশেষ কিছু কমেন্ট অ্যাড করার। জি, আসসালামু আলাইকুম। আপনারা অনেক কষ্ট করে দীর্ঘ সময়ের আলোচনা আপনারা শুনলেন। আমাদের সভাপতি নুরুল হক নূর তিনি আলোচনা করেছেন। আমি আর খুব বেশি কথা বাড়াতে চাই না। আমি আসলে বেশ কিছুদিন ধরে পিনাকি ভট্টাচার্য দাদার যে সমালোচনা, সেটির জবাব দিয়েছি এবং দেখেন যে আমি যে জবাবগুলো দিয়েছি, পিনাকি ভট্টাচার্য দাদা সেই জবাবগুলো কোনো উত্তর দিতে পারে নাই, কারণ তিনি মিথ্যাচার করেছিলেন। এবং আমি এই লাইভটি তিনি দেখছেন, এই লাইভ পিনাকি ভট্টাচার্য দাদা তিনি নিজেই দেখছেন, যেটি আমাদের ইমরান এবং রাকিব পিছনের ক্যামেরায় আছেন, তিনি দেখছেন। খুবই ভালো কথা। আমরাও তার কথা অনেক সময় দেখতে না চাইলেও আমরা আসলে দেখি বা শুনি, সামনে চলে আসে, যেহেতু তাকেও আমরা ফলো করি। আবার তিনিও হয়তো আমাদের ফলো করেন, আমার লাইভটি বা আজকের এই যে বক্তব্য তিনি দেখছেন, শুনছেন। তো আমি দেখেন আমার কথাগুলো আমি সবসময় ভদ্র এবং মার্জিতভাবে বলার চেষ্টা করি, কারণ আমি তো আসলে যেহেতু আমি রাজনীতি করি, আমি চাইলেও দাদার মতন করে গালিগালাজ বা হুমকি ধামকি আমি দিতে পারি না, কারণ আমি বাস্তবতা বুঝি। আমি 15 দিন একটানা রিমান্ডে ছিলাম। দাদাকে যখন ডিজিএফআই কল দেয় এবং তিনি ফ্রান্সে চলে যান, সেই সময় কিন্তু আমরা হামলা, মামলায় এবং জেল জুলুমের শিকার। এবং তিনি যে সংগঠনের ভিকটিম সাপোর্ট হিসেবে তিনি ফ্রান্সে গিয়েছেন, ঠিক ওই সংগঠনের সাথে আমারও সম্পর্ক। আমিও ওই সংগঠনের হাত ধরে ফ্রান্সে যেতে পারতাম। দাদা, আপনি নিশ্চয়ই শুনছেন, আপনি যেহেতু দেখছেন, আমি কিন্তু ফ্রান্সে যাইনি, কারণ আমার কাছে মনে হয়েছে যে কোটা সংস্কার আন্দোলনের পরে রাষ্ট্র সংস্কার আন্দোলন করা দরকার। গত 4-5 দিন আগেও একজন আমাকে বলছে, রাশেদ ভাই আপনি ইউকেতে চলে আসেন, আপনি আসেন, আপনার সমস্ত খরচ আমি দিব। আমি তাকে বলেছি, ভাই আমি এতকাল ধরে আমি এই আন্দোলন সংগ্রাম করলাম, এখন যদি ইউকেতে চলে যাই লাভটা কি হইলো? আমার তো একটা রাজনৈতিক ভিশন আছে, লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। আমি বলেছি যে আসলে না, আমি আসলে কখনো দেশ ছেড়ে আমি যাব না। তিনি সর্বশেষ বলেছেন যে আপনার 3 ছেলে মেয়ে, আপনার ওয়াইফ, তাদেরকে প্রয়োজনে পাঠিয়ে দেন, তাদেরকে বিদেশে এস্টাবলিশ করেন। দেখেন আমার ওয়াইফ প্রায়ই আমাকে বলে যে আমার 2 মেয়ে, তাদেরকে স্কুলে ভর্তি করতে হবে এবং বলে যে ইংলিশ মিডিয়ামে ভর্তি করার জন্য। আমি সবসময় বলি যে না,
আমার ছেলে মেয়েদেরকে আমি ইংলিশ মিডিয়ামে ভর্তি করব না, কারণ ইংলিশ মিডিয়ামে ভর্তি করলে যে ধরনের কালচারে বেড়ে ওঠা দরকার সেটি কিন্তু সম্ভবপর হয় না, যে কারণে আমি সবসময় বলি না, তাদেরকে বাংলা মিডিয়ামেই পড়াতে হবে। তো আমি পিনাকি দাদার যে বক্তব্য ছিল তার কয়েকটি কথা বলে আমি শেষ করব। প্রথমত তিনি বলেছিলেন যে নুরুল হক নূর একজন যে রয়ের আপনার চিফ মাস্টার, স্টেশন চিফ মাস্টার ছিল, তাকে আমাদের ইফতার প্রোগ্রামে দাওয়াত করেছিল নুরুল হক নূর, কিন্তু আমি সেটির ব্যাখ্যা বিশ্লেষণ প্রমাণ দিয়েছি যে তাকে নুরুল হক নূর দাওয়াত করে নাই, তাকে আসলে ডক্টর রেজা কিবরি এবং আমাদের সাবেক যুগ্ম আহ্বায়ক আমাদের সাথে ছিলেন আমাদের সহযোদ্ধা সাদ্দাম হোসেন, তাকে দাওয়াত করেছিল। তাহলে পিনাকি ভট্টাচার্য দাদা যে ভিডিও বানাইলো, লেখালেখি করলো, কিসের ভিত্তিতে? এই যে মিথ্যাচার তিনি করে মানুষকে বিভ্রান্ত করলেন, তাকে যে হাজার হাজার মানুষ তাকে শোনে, তাকে শেয়ার দেয়, তিনি কেন আমাদের সম্পর্কে এই ধরনের বিভ্রান্তি মিথ্যাচার করলেন? তার বিবেকে কি একটু বাধে না? 2 নম্বর যে বিষয়টি বলবো সেটি হলো তিনি তার ভিডিও এবং তার লেখাগুলোতে উল্লেখ করেছেন যে একটি মানবাধিকার সংগঠন থেকে নুরুল হক নূর প্রতি মাসে মাসে নাকি মাসোয়ারা পাইতো। এটি সম্পূর্ণভাবে মিথ্যা, এবং দেখেন এই মিথ্যাচার তিনি একের পর এক তিনি করে যাচ্ছেন, এবং আমি তার প্রমাণ দিয়েছি যে আসলে এখানে নুরুল হক নূর কখনো ওই মানবাধিকার সংগঠন থেকে কখনোই আসলে মাসোয়ারা পাইতো না। ওই মানবাধিকার সংগঠন আমাদের কিছু ভিকটিম সাপোর্ট দিয়েছিল, কিন্তু আবার ঈর্ষান্বিত হয়ে পিনাকি ভট্টাচার্য দাদাদের যে বন্ধু সার্কেল রয়েছে তারা আবার সেটি কিন্তু বন্ধও করে দিয়েছিল, এবং সেটি আমাদের হামলা মামলার জন্য সেই যতটুকু এসেছিল, আমি এর আগে বলেছি যে 2 লাখ টাকার একটি অ্যামাউন্ট এসেছিল, সেটা কিন্তু তাদের পিছনে ব্যয় হয়, এবং এটা আমরা কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম। তো দাদা এরকম অনেকগুলো মিথ্যাচার তিনি করেছেন। মেহেন্দি অ্যান্ড সাফাদির কথা বলেছেন যে তিনি হচ্ছে মোসাদ। তো দেখেন তিনি আজকে মনে হয় কয়েকটা ভিডিও নুরুল হক নূরকে নুরুল হক নূরকে নিয়ে ভিডিও করেছেন, আমাকে নিয়ে করেছেন, লেখালেখি করছেন। আমার যেটি মনে হয় যে তিনি মানসিকভাবে এই যে লেখাপড়া করতে করতে আর ভিডিও বানাইতে বানাইতে তিনি মানসিকভাবে অনেকটা অসুস্থ হয়ে পড়েছেন। অন্যথায় আসলে এইভাবে লাগাতার একটি দলের বিরুদ্ধে তিনি ভিডিও দিতেন না, লাগাতার লেখালেখি করতেন না। তো আরেকটি বিষয় সেটি হলো, আমি শেষ করবো, আমি 3-4 মিনিটের মধ্যে শেষ করে দিব। আরেকটি বিষয় দেখেন যে তিনি কিন্তু তারেক রহমান এবং আমাদের সাবেক সহযোদ্ধা ফারুক হাসানদেরকে সবসময় প্রমোট করছে। নুরুল হক নূর এবং আমাকে নিয়ে যে মিথ্যা ভিডিওটি বানিয়েছেন, সেখানে দেখবেন যে সর্বশেষ তারেক রহমান, ফারুক হাসান, মিয়া মসুরুজ্জামানদের ভিডিও বা তাদের যে কার্যক্রম তিনি অ্যাড করে দিয়েছেন। তিনি এখন গণ অধিকার পরিষদ ওই অংশের তিনি এখন প্রধান পৃষ্ঠপোষক। তা আমরা ধরে নিয়েছি যে আমাদের এই মানে পিনাকি ভট্টাচার্য দাদা তিনি তাদেরকে তুলবেন এবং আমাদেরকে ডাউন করার জন্য যা যা বলার তাই তাই তিনি বলবেন। যেহেতু তিনি ওই অংশে যোগদান করেছেন, ইতিমধ্যে তিনি তাদের প্রোগ্রাম করার জন্য বিশাল অঙ্কের ফান্ড তিনি সংগ্রহ করে দিয়েছেন। যতদূর শুনতে পাচ্ছি যে পাকিস্তান এম্বাসির সাথে যোগ সাজেশ করেই মূলত এই ফান্ড আসলে পিনাকি ভট্টাচার্য দাদা তাদেরকে সংগ্রহ করে দিয়েছে বলে রাজনৈতিক মহলে এক ধরনের গুঞ্জন আছে বলে শোনা যাচ্ছে। আমি জানি না কতটুকু সত্য, তারা সেটি প্রমাণ দিবে। যেহেতু ফান্ড সংগ্রহ করেছে, কোথা থেকে এই ফান্ড আসছে, এত টাকা কই থেকে পাচ্ছে। তারেক রহমানের মতন মানুষ যে কিনা এখন নিজে ফ্রুটসের ব্যবসা করছে, আমের ব্যবসা করছে, তিনি এই গত 2-3 মাসের মধ্যে 20 লাখ টাকা দিয়েছে ফারুক হাসান এবং মিয়া মসুরুজ্জামানদেরকে। দেখেন 20 লাখ টাকা দিয়েছে। এই টাকা কই থেকে আসলো? আমাদেরকে আর্থিকভাবে অসচ্ছ, আমাদেরকে কেউ সহযোগিতা করবেন না, পিনাকি ভট্টাচার্য দাদা এইভাবে ক্যাম্পেইন করছে। অথচ এই যে তারা 20 লাখ টাকা পাইলো, কই থেকে আসলো, পাকিস্তান এম্বাসির যোগসাজশে আসলো না, কোন ব্যক্তি দিল, কিভাবে দিল, সেটা কিন্তু স্পষ্ট কোনো জবাবদিহিতা তিনি চাননি, তিনি করেননি, বরং তিনি সবসময় তাদেরকে প্রমোট করে যাচ্ছে। এছাড়া দেখেন যে আমাদের অনেক বিষয়ে তিনি প্রশ্ন তুলেছেন। আমি যেটি বলতে চাই, দাদা অনেকে তো লাইভ শুনছে এবং পরবর্তীতে শুনবে, হ্যাঁ অনেকে শুনবে। আপনি যদি প্রমাণ করতে পারেন আমাদের দুর্নীতি, আমাদের অনৈতিক কার্যকলাপ, বরং আপনি করেন, আপনি সেটির জন্য একটি তদন্ত করেন, আপনি তথ্য প্রমাণের ভিত্তিতে কাজটি করেন। আপনি এই যে আমরা এত সময় কথা বললাম, আপনি কি করবেন? 10 সেকেন্ডের বক্তব্য আপনি প্রচার করবেন, মানুষ তো বিভ্রান্ত হবে। এই যে অনৈতিক অধপতন, এটি আসলে আপনার হওয়া উচিত না। নৈতিক অধপতন আপনার হয়েছে, অন্যথায় এইভাবে কাটছাট মার্কা ভিডিও করে আপনি কখনোই এগুলো আমাদের সম্পর্কে মানুষের কাছে বিভ্রান্ত ছড়াতেন না। আমি কথা বাড়াতে পারছি না এই কারণে যে আমাদের সভাপতি নুরুল হক নূরের 11টা একটি টক শো আছে। আই থিঙ্ক আমি আর কথা বাড়ালে তিনি আরেকদিন ক্লিয়ার করবো, আজকে আর কথা বলার সুযোগ নাই। শুধু দাদার প্রতি আমি আহ্বান রাখবো, হ্যাঁ আমাদের সভাপতিও তিনি অনেক কথা বলেছেন, দাদার প্রতি আহ্বান রাখবো যে আপনি তাসনিম খলিলকে আপনি সরকারের এজেন্ট বানিয়ে দেন, ভারতের এজেন্ট বানিয়ে দেন, জুলকারনাইন সামিকে বানিয়ে দেন, জিয়া আহসানকে বানিয়ে দেন, ফয়েজ আহমেদ তৈয়বকে বানিয়ে দেন, রাখাল রাহাকে বানিয়ে দেন, মাহবুব মোর্শেদকে বানিয়ে দেন,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফাহমিদুল হককে বানিয়ে দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সামিনা লুৎফা তাকে বানিয়ে দেন, রাখাল রাকে বানিয়ে দেন, এবং এরকম অনেক মানুষকে আপনি সরকারের দালাল, ভারতের এজেন্ট বানিয়ে দেন। আপনি একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ, কিন্তু আপনি হয়েছেন ইসলামের ত্রাণকর্তা, আপনি হয়েছেন মাদ্রাসা শিক্ষার্থীদের অভিভাবক, আলেমুল আমাদের ত্রাণকর্তা। আপনি তাহলে মুসলমান ধর্ম আপনি কেন গ্রহণ করেন না? আপনি যদি ইসলামের প্রতি আপনার এত ভালোবাসা থাকে, তো এই কাজগুলো যারা করে, নিজের ধর্মের চেয়ে অন্য ধর্মকে যারা বেশি গুরুত্ব দেয়, তাদের সম্পর্কে আমি সাধারণ মানুষকে বলবো আরো বেশি বিশ্লেষণ করেন। পিনাকি ভট্টাচার্য এবং তার সার্কেল সম্পর্কে আমরা যারা তাদের সাথে একসময় আমরা চলেছি, আমরা জানি, চিনি, যে কারণে কিন্তু কথাগুলো আমরা বলছি। ধর্মীয় লেবাস ধারণ করে তারা কিন্তু প্রকৃতপক্ষে ধর্মের ক্ষতি করছে এবং ধর্মীয় উস্কানি দিচ্ছে। তো আমরা সাধারণ জনগণকে বলবো যে আমাদের যে রাজনৈতিক অর্জন, আমরা একের পর 28 সেপ্টেম্বরের পরে আমরা কি চলে যেতে পারতাম না? এমপি হতে পারতাম না? আমরা তো বারবার চিৎকার করে বলছি আমাদেরকে অফার দেওয়া হয়েছিল, আমরা যাইনি। সুতরাং এই যে আমরা রাজনৈতিকভাবে যেখানে আমরা পরীক্ষা দিলাম এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হলাম, তারপরেও আপনি আমাদেরকে দালাল বানানোর চক্রান্ত করছেন। আপনার এই চক্রান্ত থেকে নিজেকে সরে আসার আহ্বান করছি। আপনি এইভাবে একটি দলকে নিয়ে কখনো এইভাবে আপনি এই কাজগুলো করতে পারেন না। তা আপনি এগুলো বন্ধ করুন। আমরা চাই না একজন ইউটিউবারের পিছনে আমরা সবসময় আমাদের মেধাশ্রম ব্যয় করি। আমরা আজকের পর থেকে তাকে নিয়ে আসলে আর কথা বলতে চাই না। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।